ওকে। তো আমাদের পড়ার ব্যাপার ছিল হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট, তাই না? জি স্যার। শুটিং জি স্যার। অ্যান এলিফ্যান্ট, and I told you to revise the part I have already taught you, যেটুকু বলেছিলাম পড়তে। পড়েছো কিনা সবাই? দেখছো তো নাকি? জি টেক্সট, স্যার। হ্যাঁ, বিশেষ করে টেক্সটকে আগে গুরুত্ব দিবা। টেক্সটকে গুরুত্ব দিলে ব্রিফ কোশ্চেন, শর্ট কোর্সের লেখাতে কারো সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ, মানে কথা থাকবে না আর কি, কারণ তারা প্রত্যেকটা বিষয় খেয়াল করবে। আর যারা শুধু গাইড টাইড পড়ে শুধু ব্রিফ কোশ্চেনগুলো দেখে যাবে, তাদের জন্য কিন্তু ওই পরীক্ষার পরে গিয়ে কিন্তু হামলাতে হবে, হ্যাঁ। এ হাসেনি, সে আসেনি, কোথা থেকে আসছে, এটা আসছে, সেটা আসছে, এগুলো যেন না হয়। তো এই জন্য কান্নাকাটি করার আগে সাবধান হতে হবে যে আসলে কোথায় কি করা যায়। স্যার এখানে স্যার মাস্ট বলতে কি বোঝাচ্ছে মানে স্যার? মাস্টের মিনিংটা কি ওখানে পড়নি? আমি তো এটা জি তোমাদের স্যার বলতে বলছিলাম যে একটু দেখে নিতে। দেখনি? স্যার দেখি স্যারটাও মানে স্যার একটু কনফিউজ লাইক মানে মাস্ট মানে স্যার মানে মায়ের বিয়ে এরকম টাইপের কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, বলো, আবার বলো। মানে মাস্ট মানে বোঝাচ্ছে যে এখানে একটা লাইন আছে আপনার দাঁড়ান স্যার একটু। একটা বাংলা কথা বলবো, মানে আমি জি স্যার। সরাসরি বলতে পারছি না। স্যার টাইপ করে দেন। আহ, কুকুরেরা, বিশেষ করে কার্তিক মাস আসলে কুকুর সিরিয়াস হয়ে যায় কেন? কুকুরে কামড় দিলে এটা মানে সিরিয়াস হয় কেন এই সময় বলো তো? কারণ, তখন স্যার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ওই যে তাদের মধ্যে ওই যে কি বলবো, কপুলেশন যাকে বলা হয় ওইটা করার সময় আসে। জি স্যার। বুঝতে পারছো? ওইটাকে বলা হয় মাস্ট। হুম। সেক্সুয়াল ডিজায়ার, হ্যাঁ, এইটা হলো জি বাংলা স্যার। কথা। এইটাকে মাস্টনেস বলা হয়। সেটা বিশেষ করে দেখবে যে কার্তিক মাস আসলে বাংলাদেশে কুকুরগুলোকে একটু সাবধানে রাখতে বলা হয় নাকি, এই সময় তারা খুব বিষাক্ত হয়ে যায়। এটা একটা মাস্টনেস বলা হয়। হুম। আচ্ছা, তো ওইখানেও ওই ঋতুভিত্তিক দেখাচ্ছে, হাতিরও কিছু সময় পর পর এগুলো ঘটনা ঘটে, যখন তারা উন্মাদ হয়ে যায়। তো সেটার কথা এখানে বোঝাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে তো? হুম। আচ্ছা। জি স্যার। ওকে, তো আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম বলো তো? স্যার ওই যে হোম পর্যন্ত গো হোম। ও, তারপরে বাসায় ফিরে যাব নাকি? ওকে। জি যে আমি সিদ্ধান্ত নিলাম কি করব, প্রথমে দেখব, কিছুক্ষণ অপেক্ষা করব যে আসলে হাতিটা আবার নতুন করে আবার পাগল হয়ে যায় কিনা, খ্যাপাটে হয়ে যায় কিনা। না হলে পারে আমি কি করব, দেন গো হোম। দ্য ডিসিশন আই টুক, আমি এই সিদ্ধান্ত নিয়েই সেখানে গেলাম। বাট দ্য ভেরি গ্রেট মিস্টেক হি ডিড, সবচেয়ে বড় ভুল কোনটা ছিল বলো তো তার? স্যার রাইফেল নিয়ে যাই হাতে করে হ্যাঁ, বড়। যে বড় রাইফেলটাকে যে নিয়ে আসতে বললো, এটাই তার জন্য কিন্তু একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত হয়েছিল। কারণ অন্তত ওই রাইফেলটা না থাকলে আহ, জনগণ অতটা ভাবতো না যে সে আসলে হাতিটা মারবে বা এরকম কিছু একটা ব্যাপার। ওকে। তো যেহেতু কি হচ্ছে, হাতিটার অবস্থা কি বর্তমানে, যে অবস্থায় আমরা পড়াশুনো করছি, হাতিটার অবস্থা কি? স্যার ও ওকে। ঘাস হ্যাঁ, খাচ্ছে। একটা সিমিলি ইউজ করা হয়েছে, কেমন স্বাভাবিক মনে হলো? স্যার ওই গরু যেমন হ্যাঁ, ঘাস খায়। গরু, তাই তো? হ্যাঁ, জাস্ট লাইক আ কাউ। দ্যাট দ্য এলিফ্যান্ট ওয়াজন্ট সিম টু বি স্যার আপনার আবিল। কথা চেঞ্জ হয়ে গেছে একটু। চেঞ্জ হয়ে গেছে? এখন ঠিক আছে? জি স্যার এবার ঠিক। আচ্ছা, মাইক্রোফোন একটু ঘুরে দিলে পারে, ওটা সমস্যা করতেছে। ওকে। The writer actually telling about his condition, what happened at that very moment. But at that moment, I glanced round at the crowd that had followed me. যে হাতিটা তো দেখলামই, কিন্তু পরে আমি দেখলাম জনগণ যারা আমাকে অনুসরণ করেছে তাদের কি অবস্থা দেখি। দেখলো কত? ইট ওয়াজ অ্যান ইমেন্স ক্রাউড, 2000 অ্যাট লিস্ট। কমপক্ষে কতজন? 2000 জন তো হবেই। অ্যান্ড গ্রোয়িং এভরি মিনিট, এবং প্রতি মিনিটে জনগণের ভিড় বাড়ছেই তো বাড়ছে। সো দিস গ্রোয়িং পিপল, হ্যাঁ, মেড হিম চেঞ্জ হিজ ডিসিশন। হ্যাঁ, যে জনগণ আমাকে মানে কি বলবো, বিশ্বাস করে বসে আছে যে আমি হাতিটাকে হত্যা করব। আর এই জনগণ বাড়তেই আছে, বাড়তেই আছে। এতক্ষণ তো জনগণের মধ্যে আগ্রহটা প্রকাশ পায়নি, হাতিটা তো অনেকক্ষণ থেকেই এখানে ঘাস খাচ্ছে, কেন এতক্ষণ ধরে তারা আসেনি হাতিটাকে দেখতে? হুম।
He'd blocked the road for a long distance on either side. I looked at the sea of yellow faces. ইয়েলো ফেস এটা অনেকবার কিন্তু ইউজ করেছে, তাই না? কালারের ব্যাপারটা খেয়াল করুন, কালারের ব্যাপারটা কিন্তু তিনি বারবার বলছেন। এই যে কালার, তারপর হচ্ছে ধর্ম, বর্ণ, এই যে বিষয়গুলো, এগুলো কিসের কি বলতো? এক ধরনের বর্ণ বৈষম্যের একটা দিক নির্দেশনা, তাই না? যে তাদেরকে হোয়াইট পিপলরা এই ইয়েলো ফেসেস অথবা ব্ল্যাক পিপলদের উপরে বরাবরই কী করে এসেছে? শোষণ শাসন চালিয়ে এসেছে, স্যার তাই না? তারই একটা চিহ্ন হচ্ছে এটা। তার বলছে অ্যাবভ দ্য গ্যারিশ ক্লথস ফেসেস। গ্যারিশ ক্লথস কি? হোয়াট কাইন্ড অফ ক্লথস দিজ আর? গ্যারিশ, জমকালো পোশাক। হ্যাঁ দেখি আমরা একটু গ্যারিশটা দেখে আসি। হোয়াট কাইন্ড অফ ক্লথস দিজ আর, এই যে এরকম, তাই তো? মানে রং, বিশেষ করে মাল্টি কালার্ড, এটাকে বোঝাতে ব্যবহার করা হয়। দ্য গ্যারিশ ক্লথস ওর্ন বাই দ্য বার্মিজ পিপল। হ্যাঁ, আচ্ছা, লেডিস দেখে এসে গেল। এই যে এইরকম পোশাক, বিশেষ করে এই জাতীয় পোশাকই তো ওরা পরে থাকে, তাই না? একটু এই যে এই জাতীয় পোশাক কে বোঝানো হচ্ছে, বিশেষ করে এটা যদি একটু দেখো তাহলে আরও খেয়াল। এটা তো এই পোশাক পরে অসংখ্য মানুষ কী হচ্ছে, সবাইকে খুব হ্যাপি লাগছে, অ্যান্ড এক্সাইটেড ওভার দিস বিট অফ ফান, অ্যান্ড অল সার্টেন দ্যাট দ্য এলিফেন্ট ওয়াজ গোয়িং টু বি শট। এবং সবাই নিশ্চিত যে এলিফেন্টটাকে কী করা হবে? হত্যা করা হবে। অ্যাকচুয়ালি আমরা কি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারছি যে এলিফেন্টটা আসলে কী সিম্বলাইজ করছে বলো তো? এলিফেন্টটা কাকে সিম্বলাইজ করছে? ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশ সাম্রাজ্যকে। ব্রিটিশ সাম্রাজ্যকে কি? আচ্ছা, এখানে সমস্যাটা কে বলো তো? এখানে সমস্যা হাতিটা নাকি? হ্যাঁ, সাধারণ মানুষ। হ্যাঁ। এখন সাধারণ মানুষ। সেটা তো আছেই। এখানে দুই ব্যাপারে আমরা খেয়াল করব। প্রথমত হচ্ছে যে আহ, মানে খ্যাপাটে হয়ে গেলে যে অবস্থা হয়, হ্যাঁ, ব্রিটিশ সরকার খেপে গেলে কিন্তু খবর আছে, শান্ত থাকলে এখানে নাড়া ঠিক হবে না, বুঝতে পারছো তো? কিন্তু তারপরেও হাতিটাকে মারতে গেলে এখানে দেখবা যে হাতিটাকে মারতে গিয়ে যে কত কষ্ট পেতে হয়েছে। সহজে মারা যাবে না, সহজে মরবে না। ওই যে আগেই বলেছে না জর্জ অরওয়েল, যে এই যে ব্রিটিশ সাম্রাজ্য এত সহজে যে শেষ হবে তা আমি মনে করিনি, তাই না? সে মনে করেছিল এটা চলবে আরও লঙ্গার পিরিয়ড অফ টাইম, এটা চলবে। হ্যাঁ, তাই বলছে। যাই হোক, সবাই নিশ্চিত যে হাতিটাকে হত্যা করা হতে যাচ্ছে আর কি। দে ওয়ার ওয়াচিং মি অ্যাজ দে উড ওয়াচ আ কনজেরার অ্যাবাউট টু পারফর্ম আ ট্রিক। এটা কি বলতো? সিমিলি না মেটাফোর? তারা আমাকে দেখছে, কিভাবে দেখছে? ঠিক যেভাবে সিমিলি। তারা একটা জাদুকরকে দেখতো, যে একটা জাদুকর জাদু করা করবে, সেই অবস্থায় যেমন মানুষজন খুব ঊর্ধ্বশ্বাসে দেখে, ঠিক আমাকে ওইভাবে মানুষ দেখছে। দে ডিড নট লাইক মি, তারা তো আমাকে আসলে পছন্দ করে না। বাট উইথ দ্য ম্যাজিক্যাল রাইফেল ইন মাই হ্যান্ডস আই ওয়াজ মোমেন্টারিলি ওর্থ ওয়াচিং। তাই তো রাইটার কিন্তু শুরুতেই বলেছিল যে জীবনে একবার আমি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিলাম। এই সেইটা নাকি, যে তারা আমাকে আসলে পছন্দ করে না, কিন্তু হাতে আমার একটা রাইফেল দেখে কিছুক্ষণের জন্য আমি তাদের কাছে কি কি হয়ে গেলাম? ওর্থ ওয়াচিং। মানে দেখার মতো একটা জিনিসে রূপান্তরিত হয়েছিলাম। অ্যান্ড সাডেনলি আই রিয়েলাইজ দ্যাট আই শুড হ্যাভ টু শুট, এইখানে খেয়াল রাখো, অ্যান্ড সাডেনলি আই রিয়েলাইজ দ্যাট আই শুড হ্যাভ টু শট দ্য এলিফেন্ট আফটার অল। যেভাবেই হোক হাতিটাকে আমাকে কি করতে হবে? এখন মারতেই হবে, আর কিচ্ছু করার নেই। এখানে তাহলে আরেকটা বিষয় বোঝাচ্ছে না, যে অনেক সময় এই যে জর্জ অরওয়েল সে কি আসলে বার্মিজ পিপলদেরকে কি আসলে অত্যাচার করতে চায় বলো তো? সে কিন্তু না, মন না, মন সে থেকে চায় না। চায় না, বাট হি ওয়াজ কিন্তু তার কম্পেল টু। ডিউটির জন্য হ্যাঁ, করতে হয়। কিন্তু তাকে করতে হচ্ছে, ঠিক মনের উপর একটা ফোর্স দিয়ে করতে হচ্ছে। সেই হিসাবে হাতিটা কিন্তু দেখো কিসে সিম্বলাইজ করছে? ওই বার্মিজ পিপল, তাই তো? আর সে মারতে চাচ্ছে না, কিন্তু তাকে এখন মারতে হবে, এরকম একটা বিষয় কিন্তু এখানে কাজ করেছে, তাই না? যে আমাকে হঠাৎ করে ঠিক ওইরকমভাবে আমি হয়তো, বা হাতিতে হ্যাঁ, শান্ত হয়ে যাওয়ার পরে ওকে না মারলেও তো হইতো হতো, হ্যাঁ এরকমের। হইতো। তাহলে এই যে ইয়ারা, বিশেষ করে বার্মিজ পিপলেরা বা যারা হচ্ছে কলোনিতে থাকে, কলোনাইজ যারা, তারা হয়তো অতটা হিংস্র না আমাদের কাছে, তাই না? বলছে না, দেখো তাদের কাছে কিন্তু অস্ত্রও নেই, বললো না যে তাদের কাছে হাতিটাকে
কি মানে হাতিটাকে হত্যা করার মতো বা হাতিটাকে শান্ত করার মতো বা তাড়ানোর মতো কোনো একটা অস্ত্রও তাদের কাছে নেই। তাহলে ব্রিটিশ পিপলটা কেন তাদেরকে মারে বলো তো? কেন মারে স্যার তাদেরকে? হ্যাঁ, অন্যদিকে তাদের সাহসও নেই। হ্যাঁ, ওই যে নিজেদেরকে সাহসী দেখানোর জন্য এবং তাদের সম্মানটাকে বাঁচানোর জন্য। তাহলে এখানেও সে হাতিটার ব্যাপারটা এরকম না যে হাতিটাকে সে মারতে চাচ্ছে না, বাট হোয়াই হি ডিড সো। এটা করলো কিসের জন্য? হাতিটা এমন না যে সে পাগল হয়ে গিয়েছিল বা হিংস্র ছিল, শুধু নিজের মান বাঁচানোর জন্য। তাহলে দুই জায়গাতে কিন্তু একই সেন্স আমরা খেয়াল করছি, একটা প্র্যাকটিক্যাল লাইফ আর একটা স্টোরিতে। এই এলিফ্যান্ট তাকে যে ইনসাইটটা দান করলো যে আসলে আমরা কেন হাতিটাকে আমি মারতে চাইনি তারপরও মারতেছি, ঠিক একই ঘটনা ঘটছে কিন্তু এই বার্মিজ পিপলদের ক্ষেত্রে। আমরা তাদেরকে অত্যাচার করতে চাচ্ছি না, তাদেরকে আমরা মারতে চাচ্ছি না, মন থেকে আসলে ওইটা আসছে না, কিন্তু তারপরেও উই আর কম্পেলড, আমরা কেমন জানি ফোর্সড হচ্ছি এই কাজটা করতে। কিসের জন্য? এই যে মান বাঁচানোর জন্য। ঠিক সিমিলার ঘটনা কিন্তু এইখানে রিপ্রেজেন্টেড হচ্ছে। তারপর দ্য পিপল এক্সপেক্টেড ইট অফ মি, যে কারণ জনগণ চাচ্ছে যে আমি হাতিটাকে মারি। একইভাবে জনগণ চাচ্ছে যে তারা যদি কোনো অপরাধ করে আমি তাদেরকে শাস্তি দিই। যদি আমি শাস্তি ওদেরকে না দিই তাহলে তাদের কাছে আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড আই হ্যাড গট টু ডু ইট, এবং শেষ পর্যন্ত আমাকে করতে হলো আর কি। কারণ কি? আই কুড ফিল, আমি অনুভব করতে পারছি যে দে আর 2000 উইলস প্রেসিং ফরওয়ার্ড মি ফরওয়ার্ড ইরেসিস্টিভলি, মানে কি বাধাহীনভাবে এই 2000 মানুষের যে ইচ্ছা, এখানে উইল মানে কি ইচ্ছা কিন্তু, ঠিক আছে তো, আমাকে কি করছে? প্রেসিং করছে, চাপ দিচ্ছে যে প্রেস করেন করছে। এটা, করেন এটা, করেন, এরকম আর কি, ফোর্স করছে। অ্যান্ড ইট ওয়াজ অ্যাট দ্যাট, এইভাবে একটু খেয়াল করো, অ্যান্ড ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, এগুলো কোটেশনে দিতে হবে যেহেতু। অ্যাজ আই স্টুড দেয়ার উইথ দ্য রাইফেল ইন মাই হ্যান্ড, যেহেতু আমি রাইফেলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, দ্যাট আই ফার্স্ট গ্রাস্প দ্য হলোনেস, এখানে আমি বুঝতে পারলাম শূন্যতাটা। দ্য ফিউটিলিটি অফ দ্য হোয়াইট ম্যানস ডোমিনিয়ন ইন দ্য ইস্ট, এই যে পূর্ব দেশগুলোতে হোয়াইট ম্যানদের যে ডোমিনেশন, তাদের যে ক্ষমতা দেখানোর যে একটা পায়তারা, তার যে একটা শূন্যতা, এটার যে একটা ব্যর্থতা, সেটা আমি তখনই বুঝতে পারলাম যে আসলেই কি আমার কোনো ক্ষমতা আছে? আমি ইচ্ছা করছি যে হাতিটাকে মারবো না, তাহলে কেন আমি হাতিটাকে না মেরে চলে আসতে পারলাম না? কিসের জন্য? তাহলে তো আমার তো আসলে কোনো শক্তিই নেই। পুরো এই জনগণ আমাকে যেভাবে বলতেছে আমি সেইভাবে চাচ্ছি। হ্যাঁ, হেয়ার আই ওয়াজ দ্য হোয়াইট ম্যান উইথ হিজ গান, যে কিনা আমি গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য আনআর্মড নেটিভ ক্রাউড, দেখো আনআর্মড, নাকি তাদের হাতে কোনো অস্ত্রও নেই। তাহলে কেন আমি হাতিটাকে না মেরে চলে আসতে পারলাম না? হ্যাঁ, সিমিংলি দ্য লিডিং অ্যাক্টর অফ দ্য পিস, অতএব আমি যেন, ওরা জানে কি কি হয়ে গেল, লিডিং অ্যাক্টর, ওরা হচ্ছে লিডিং অ্যাক্টর আর আমি হচ্ছে কি, বাট ইন রিয়েলিটি আই ওয়াজ অনলি অ্যান অ্যাবসার্ড পাপেট পুশড টু অ্যান্ড ফ্রো বাই দ্য উইল অফ দোজ ইয়েলো ফেসেস বিহাইন্ড। কখনো পুতুল নাচ দেখছো? হুম, না স্যার। দেখছো পুতুল নাচ? যে বিভিন্ন টিভিতে মেলাতে দেখছি আসে, স্যার। টিভিতে দেখছো না, যে আঙ্গুল দিয়ে সুতা দিয়ে ওদেরকে নাচানো হয়। হ্যাঁ, তাহলে পুতুলরা আসলে নিজে নাচতে পারে না, ওদেরকে নাচানো হয়। ঠিক ওইভাবে বলছি, ইন রিয়েলিটি আই ওয়াজ অনলি অ্যান অ্যাবসার্ড পাপেট। হ্যাঁ, আমি একটা বাজ ধরনের একটা পুতুলে পরিণত হয়েছিলাম, যেটাকে কি করা হচ্ছে, পুশ টু অ্যান্ড ফ্রো বাই দ্য উইল অফ দোজ ইয়েলো ফেসেস বিহাইন্ড, ওই সকল ইয়েলো ফেসেস মানুষদের দ্বারা আমি যেন পুতুলের মতো একবার এদিক একবার এদিক চালানো হচ্ছে। স্যার ফ্রো মানে কি? টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, এটা একটা ফ্রেজ। স্যার যেমন ইচ্ছে তেমন করছে, এমন না ব্যাপারটা? হ্যাঁ, সরি বলো। হ্যাঁ, হুম, আচ্ছা, ইয়েলো ফেস নিয়ে কার একটা প্রশ্ন আসলো যেন, বলো, কারো সমস্যা? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আই পারচিভ, আমি তখনই কি করলাম, বুঝতে পারলাম, ইন দিস মোমেন্ট দ্যাট হোয়েন দ্য হোয়াইট ম্যান টার্নস টিরেন্ট, আসলে হোয়াইট ম্যানেরা যখন অত্যাচারী হয়ে ওঠে, ইট ইজ দেয়ার ওন ফ্রিডম দ্যাট হি ডিস্ট্রয়েস, তারা আসলে নিজেদের স্বাধীনতাকেই আসলে নষ্ট করে। এমন না যে তারা টিরেন্ট হয়েছে মানেই যাদের উপর অত্যাচার করছে তাদের স্বাধীনতা হরণ করছে, তা কিন্তু নয়। তার যে অত্যাচার না করার যে একটা ইচ্ছা ছিল, সেটাকে সে হারিয়ে ফেলতেছে। তাহলে সেই ইচ্ছা না করার, মানে অত্যাচার করব না, এই ইচ্ছা করার যে স্বাধীনতা, সেটাকে সে নষ্ট করে ফেলতেছে। আর অতএব টেরর জাগাতে বাধ্য করছে। হ্যাঁ, তাই বলছে হি বিকামস আ সর্ট অফ হলো, এটা খেয়াল রাখো, হি বিকামস আ সর্ট অফ হলো পোজিং ডামি, দ্য কনভেনশনালাইজড ফিগার অফ সাহেব, সাহেবদের মতো তো কাজ করতে হবে, তাই না? তাহলে সে হয়ে যায় কি, পোজিং ডামি। পোজিং ডামি মানে কি, ডামি বুঝো? পুতুল স্যার। হ্যাঁ, বিশেষ করে ওই যে বিভিন্ন সুপার মার্কেটগুলোতে থাকে না জি স্যার। হ্যাঁ, দেখো, এই যে
এটা তো ইয়া দিল ডামি ডল, যদি আমরা এটা দেখি, এই যে এরকম বিভিন্ন ধরনের পুতুল জাতীয়, হ্যাঁ, এই যে এরকম পুতুল করা থাকে, ড্রেস ডুস পরা হয়তো থাকে, ঠিক ওই রকম ব্যাপারটা আমাদের অবস্থাও হয়ে গেছিল, যে আমরা শুধু একটা ডামি, এবং এটা হচ্ছে কনভেনশনালাইজ ফিগার অফ সাহেব। সবাই বলে না সাহেব আসছে, সাহেব আসছে, মানে সাদা মানুষ স্যার দেখলে আগে সাহেব বলা হতো। একটা ফ্যারিস, সরি বলো, শর্ট অফ হলো। সর্ট অফ হলো না, শুধু বলো হলো। এক ধরনের হলো পোজিং ডামি, এটা মিলে একসাথে কিন্তু হলো পোজিং ডামি। যে ডামিগুলো, পুতুলগুলো, মাস্ক, তাদের ভিতরে কি আত্মা টাত্মা আছে, কিছু মাংস টাংস আছে শরীরে, না শূন্য? না হ্যাঁ, সব শূন্য। এটা একটা, সাহিব কাকে বলে? সরি বলো, হ্যাঁ, সাহিব কাকে বলে? সাহেব, তৎকালীন সময়ে সাহেব কাদের বলা হতো? সাদা মানুষদেরকে সাহেব বলা হতো, তাই না? এটা সাহেব হচ্ছে কি এক ধরনের, সাহেব বিবি, এটা কি কাদেরকে বলা হতো? সাহেব কাদের বলা হয়? তাই তৎকালীন তো সময়ে ব্রিটিশ বিশেষ আমাদের করে সুলতান একটু বা ব্যস্ত মনে হ্যাঁ, করেন। তৎকালীন সময়ে বিরাট উচ্চ সাহেব। সমাজের মানুষদেরকে সাহেব বলা হতো। যাদের স্ট্যাটাস উঁচু বা উপরে, হ্যাঁ, ওই ধরনের, হ্যাঁ, উপরে যারা। তাদেরকে সাহেব বলা হতো, হ্যাঁ। দেখো বিশেষ করে স্যার ইন্ডিয়ানতে দেখো, আ পোলাইট টাইটেল অর ফর্ম অফ অ্যাড্রেস ফর আ ম্যান, হ্যাঁ, যেটা আমরা ডাক্তার সাহেব, শিক্ষক সাহেব এরকমটা বলে থাকি, হ্যাঁ। কিন্তু তৎকালীন সময়ে সাহেব বলতে আমরা ওই ইংলিশ মানে পিপলদেরকে বুঝতাম সেই সময়ে, বিশেষ করে, অথবা খুব আমাদের অ্যারিস্টোক্রেটিক স্টাডিও সাইন্স। পিপলদেরকে বোঝানো হতো, হ্যাঁ। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। for it is the condition of his rule that he shall spend his life in trying to impress the natives. অতএব সাহেব হিসাবে তার জীবনের একটা মাত্রই কাজ ছিল, কি করা? তার শাসন নেটিভদের করার ইমপ্রেস একটা করা। উদ্দেশ্য হলো কি, নেটিভদেরকে ইমপ্রেস করা যে আমরা আসলেই সাহেব। অ্যান্ড সো ইন এভরি ক্রাইসিস হি হ্যাজ গট টু ডু হোয়াট দ্য নেটিভস এক্সপেক্ট অফ হিম। আর তাদের কাছে নিজের এই সাহেবত্ব প্রকাশ করার জন্য, ধরে রাখার জন্য, নেটিভরা আসলে যেটা আশা করতো যে তারা আমাদের উপরে অত্যাচার করুক, আমাদেরকে শাসন করুক, এই ব্যাপারটা। কারণ মানুষ ভালো আচরণ পছন্দ করে না, মূল কথা হলো এটা। তুমি ভালো মতো কথা বলবা, কেউ তোমার কথা শুনবে না, তুমি ডান্ডা ধরবা, সব শায়েস্তা হয়ে যাবে। তো এরকম সাহেবরা মনে করতো এরকম, আর ওই কমন পিপলও মনে করতো যে এরা আমাদেরকে শাসন করতে আসছে, শাসন করবে, ঠিক আছে, তো আমরা এটা মানবো, এরকম একটা বিষয়। তাই বলছে যে ইন এভরি ক্রাইসিস, প্রত্যেকটা ক্রাইসিস মুহূর্তে নেটিভরা যা প্রত্যাশা করতো তাদের কাছে, তাদেরকে সেটা করতে হবে। অতএব এখন হাতিটাকে মারতে হবে, এটা ওরা চাচ্ছে যে আমার সেই ক্ষমতা আছে এবং আমি সে কাজটাই করতে এসেছি। অতএব আমি যদি এখন না মারি তাহলে আমার মান সম্মান যা আছে সব ধুলোয় মিশে যাবে। সুতরাং সেই সময়ের জন্য হোয়াইট পিপলদের কাজ কি হয়? হি ওয়ার্স আ মাস্ক অ্যান্ড হিজ ফেস গ্রোজ টু ফিট ইট। তখন তাকে তার নিজস্বতা হারিয়ে একটা মাস্কের মতো যেন একটা ডিসগাইজ তাকে কি করতে হয়? গ্রহণ করতে হয়। মানে সে যেটা চাচ্ছে না সেটা তখন তাকে ভান করতে হয়। এখানে মাস্ক মানে কিন্তু আসলে মাস্ক পরা বোঝাচ্ছে না, ঠিক আছে তো? এখানে মাস্ক পরা বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে কি, যে তার নিজস্বতা হারিয়ে তাকে একটা ওই সময়ের জন্য একটা নতুন কি চেহারা গ্রহণ করতে হয়, মেন্টালিটি গ্রহণ করতে হয়। ভান করা স্যার। হ্যাঁ, একটা ভান করতে হয় যে না আসলেই আমি এরকম। দেখো যে রায়টা চাচ্ছে না যে হাতিটাকে হত্যা করবো, কিন্তু তার ভাবসাবে এখন মনে হচ্ছে তাকে হাতিটাকে হত্যা করতেই হবে। সে প্রকাশ করতে দিচ্ছে না যে আমি আসলে হাতিটাকে হত্যা করতে চাচ্ছি না। তাহলে এটা কি হচ্ছে, তাকে সেইভাবে অভিনয় করে যেতে হয়। আই হ্যাড টু গট টু শুট দ্য এলিফেন্ট। অতএব আফটার অল আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাড গট টু শট দ্য এলিফেন্ট। আমাকে এখন হাতিটা মারতে হবে, আর কিচ্ছু করার নেই। কারণ কি? স্যার একটা question। হ্যাঁ বলো। স্যার এখানে হেডের পাশে আবার গড টু, এটা আমি বেশ কয়েকবার দেখলাম আর কি। হ্যাঁ, এটা তৎকালীন সময়ের ব্যবহার। ভাবো যে এটা মানে বাধ্য, বোঝা বাধ্যকতা, যেটা হ্যাড টু বা হ্যাভ টুর ক্ষেত্রে বর্তমানে ইউজ করি, এটা ছিল তৎকালীন ইউজ এটা, হ্যাঁ। জি আচ্ছা। হ্যাঁ, যে আমি বাধ্য হচ্ছে, আই হ্যাড, ওই জন্য আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাড টু গো দেয়ার, ওই হ্যাড গট ওটা ইউজ করেছে সেই সময়ের জন্য। হুম হ্যাঁ, আর আমরা এখন এই গডটাকে বাদ দিয়ে হিসাব করি, যে হি হ্যাজ টু বা আই হ্যাভ টু বা আই হ্যাড টু, এটা সরাসরি হয়ে যায়। হ্যাঁ, তাহলে আই হ্যাড কমিটেড মাই সেলফ টু ডুইং ইট। অতএব আমি তখনই কমিট করে ফেলেছি যে আমি এটা করবো, কখন? হোয়েন আই সেন্ড ফর দ্য রাইফেল, তাই তো? সেই রাইফেলটা আনতে যখনই বলেছি তখনই আসলে আমার কমিটেড করা হয়ে গেছে যে আমি আসলে হাতিটাকে হত্যা করবো, এবং জনগণও বুঝে গেছে, কিছুই করার নেই। সুতরাং আর সাহেব হ্যাজ গট টু অ্যাক্ট লাইক এ সাহেব। সাহেবদের কাজ সাহেবদের মতো করেই করতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
হি হ্যাজ গট টু অ্যাপেয়ার রিজলিউট, তাকে একদম দৃঢ়তা দেখাতে হবে, এবং কী করতে হবে, এই লাইনগুলো খেয়াল রেখো কিন্তু, কোটেশন হিসাব দিতে হবে, অ্যান্ড টু নো হিজ ওন মাইন্ড অ্যান্ড ডু ডেফিনিট থিংস, তাকে বুঝতে হবে যে এই মুহূর্তে তাকে কী করা উচিত এবং তাই করতে হবে, সিচুয়েশন যাই ডিমান্ড করুক তাই করতে হবে। সুতরাং টু কাম অল দ্য ওয়ে রাইফেল ইন হ্যান্ড, অতএব এত দূর রাস্তা এই যা রাইফেল হাতে করে নিয়ে আসলাম, উইথ 2000 পিপল মার্চিং অ্যাট মাই হিলস, এবং এইভাবে 2000 মানুষ আমার পায়ে পায়ে হেঁটে হেঁটে আসলো, অ্যান্ড দেন ট্রেইল ফিবলি অ্যাওয়ে, এবং হ্যাঁ বিড়ালের মতো চুপচাপ এখান থেকে চলে যাওয়া, হ্যাঁ মানে দুর্বলভাবে চলে যাওয়া, হ্যাভিং ডান নাথিং, কোনো কিছু না করেই, কেমন লাগে না? নো নো, দ্যাট ওয়াজ ইম্পসিবল, এটা আর সম্ভব না। রাইফেল হাতে নিয়ে এতগুলো জনগণকে সামনে করে নিয়ে চলে আসলাম, আমি সামনে সামনে এসে গেলাম, তারপরে আবার চুপচাপ চলে যাবো এখান থেকে কিছু না করেই, এটা আর স্যার এখন সম্ভব না। ট্রেল আমি তো ওই যে ট্রেল মানে কি, চুপচাপ চলে যাওয়া বিড়ালের মতো, মনে করো বিড়ালকে তুমি বা কুকুরের মতো, তুমি কুকুর একটা তোমার কাছে আসছিল, তুমি জাস্ট একটু তাড়া দিলা, কি করে লেজ গুটিয়ে চলে যায় না, ওই রকম দুর্বলভাবে মানে কি কাচুমাচু করে, হ্যাঁ মানে কোনো রকম শক্তি না দেখিয়ে, এটা বোঝানো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ ফিবল মানে কি দুর্বল, ঠিক আছে। দ্য ক্রাউড জি স্যার উড লাভ অ্যাট মি, অতএব যদি আমি কাজটা করি তাহলে তার মেন্টালিটি কী ছিল, সে ভাবতেছে কি জনগণ কি করবে, আমাকে হাসবে। দেখে হাসবে। হাসবে অ্যান্ড মাই হোল লাইফ অ্যান্ড এভরি হোয়াইট ম্যানস লাইফ ইন দ্য ইস্ট, এবং আমার লাইফ নয় শুধু, প্রত্যেকজন হোয়াইট ম্যানসের লাইফে একটাই কাজ ছিল কি, এই যে ওয়ান লং স্ট্রাগল, তাদের একটাই কাজ ছিল কি, দেখো, নট টু বি লাভ অ্যাট, কারো দ্বারা ঠাট্টার পাত্র না হওয়া, এইটাই আমাদের মানে প্রধান কাজ। সম্মানী কেউ আমাদের দেখে হাসবে এইটা হতে দেওয়া যাবে না। অতএব সারা জীবন আমাদের একটাই লক্ষ্য, একটাই স্ট্রাগল, একটাই সংগ্রাম, যে আমরা সম্মান কাউকে নিয়ে থাকা। নেটিভদের, হ্যাঁ নেটিভদের দ্বারা যেন কোনো রকমভাবে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র না হই। এই প্রত্যেকটা কথা কিন্তু খেয়াল করতে হবে। যদি প্রশ্ন করা হয়, হোয়েন দ্য রাইটার অ্যাকচুয়ালি কমিটেড টু কিল দ্য এলিফ্যান্ট হি থট, মানে সে ভেবেছিল, কখন সে কমিট করেছে, কখন, যখনই স্যার রাইফেল রাইফেল নিয়ে চালাচ্ছে। আর অ্যাকর্ডিং টু দ্য রাইটার, হোয়াট ওয়াজ দেয়ার স্ট্রাগল টু কিপ ফর হোল লাইফ, হ্যাঁ তাদের স্যার স্ট্রাগলটা অপমানিত না হওয়া নেটিভদের কাছে। নেটিভদের দ্বারা, এইগুলো এই যে কথাগুলো, এগুলো কিন্তু এইভাবে খেয়াল করতে হবে। ওকে, বাট আই ডিডন্ট ওয়ান্ট টু শুট দ্য এলিফ্যান্ট, কিন্তু আমি তো চাচ্ছিলাম না, এখন দেখো টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, যে আমি কিন্তু চাচ্ছিলাম না। আই ওয়াচড হিম বিটিং হিজ বান্স অফ গ্রাস এগেনস্ট হিজ নিস, তার হাঁটুতে ওই যে ঘাসগুলো ছিঁড়ে কাদা ছড়ানোর জন্য কি করছিল, একটু আঘাত করছিল, পরিষ্কার করছিল, কেমনভাবে, উইথ দ্যাট প্রিঅকুপাইড মাদারলি গ্র্যান্ড মাদারলি এয়ার দ্যাট এলিফ্যান্ট হ্যাভ। গ্র্যান্ড মাদারলি এয়ার বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? কারো বাড়ি থেকে দাদিরা আছে, দাদু দাদি আছে, একদম বৃদ্ধ হয়ে গেছে, তারা একটা কাজ করে তো করতেই থাকে, করতে থাকে, মানে একটা পান করতেছে, পান তৈরি করতেছে, ওইটাই অনেকক্ষণ ধরে ধীরে সুস্থে করতেছে, মানে আর কোনো দিকে যেন মনোযোগ নেই। হ্যাঁ প্রিঅকুপাইড মানে কি ব্যস্ত। তা হাতিটাকে ঠিক ওই রকম গ্র্যান্ড মাদারলি যে একটা মানে গ্র্যান্ড মাদাররা যেমন একটা ব্যস্ততা নিয়ে কাজ করে, একটা দিকে মনোযোগ দিয়ে থাকে, হাতিটাকেও ঠিক ওই রকমই মনে হলো যে তার ঘাস খাওয়াতেই সে ব্যস্ত, আর কোনো দিকে তার মনোযোগ নেই। এই যে আমরা এতজন মানুষ তার দিকে এগিয়ে এসেছি, এতগুলো মানুষের চিৎকার হইচই, সেদিকে তার মোটেও মনোযোগ নেই। ইট সিম টু মি দ্যাট ইট উড বি মার্ডার টু শট হিম, এটা একটু খেয়াল রেখো, যে অতএব আমার কাছে মনে হলো এইরকম একটা হাতিকে মারা হবে কেমন, একটা একে হত্যা করার মতো, কিল করার মতো। যে আমি নিরাপত্তার জন্য যেকে গুলি করছি তা কিন্তু নয়, এটা অনেকটা তাকে মার্ডার করা হয়ে যাবে। অবশ্য বলতেছে, অ্যাট দ্যাট এজ আই ওয়াজ নট স্কুইমিশ অ্যাবাউট কিলিং অ্যানিমেলস, তবে আমাকে মনে করার দরকার নেই যে আমি অ্যানিমেল মারতে একটু খুঁতখুঁতে, যে আমার অ্যানিমেল মারতে ইচ্ছা করে না। আসলে আমার যে অ্যানিমেল মারতে ইচ্ছা করে না তা কিন্তু নয়, আমি প্রচুর মেরেছি, আমার এগুলো মোটেও এরকম কিছু মনে হয় না। কিন্তু এই সিচুয়েশনে, বাট আই হ্যাড নেভার শট অ্যান এলিফ্যান্ট অ্যান্ড নেভার ওয়ান্টেড টু, আমি আমার জীবনে কোনো হাতি মারিনি, এবং এই সময় আমি এটাকে মারতেও চাচ্ছিলাম না। কারণ কি, সামহাউ ইট অলওয়েজ সিমস ওর্স টু কিল আ লার্জ অ্যানিমেল, এরকম একটা বড় একটা পশুকে হত্যা করাটা, এটা আসলেই খুবই খারাপ অবস্থা। বিসাইড দেয়ার ওয়াজ দ্য বিস অনার টু বি কনসিডার, তাই না, এবং পশুর যে মালিক তার বিষয়টা তো খেয়াল করতে হবে, এটার উপরেই হয়তো বা তার জীবন পুরো। কারণ কি, হাতিরা যদি অ্যালাইভ হয়, অ্যালাইভ দ্য এলিফ্যান্ট ওয়াজ ওর্থ অ্যাট লিস্ট 100 পাউন্ডস,
তাহলে একটা জীবন্ত হাতি কমপক্ষে 100 পাউন্ডস হবে, বাট ডেড হি উড অনলি বি ওর দ্য ভ্যালু অফ হিস টাস্ক অনলি 5 পাউন্ডস পসিবলি। শুধু হাতিটা যদি মারা যায় তাহলে তার যে টাস্কের মূল্য, টাস্ক মানে বুঝো তো, তার যে চামড়া দাঁত তার। হ্যাঁ দাঁত, তাই তো, যেটাকে আমরা সাদা যে হ্যাঁ সাদা যে অংশটা, এই যে টাস্ক, জি এই টাস্কের মূল্য হ্যাঁ হয়তো হ্যাঁ বা যদি হাতের, কারণ মাংস তো আর কেউ কিনবে না বা কেউ খাবে না বা এটা কেউ নিবেও না, তাহলে এইটুকুর হয়তো একটা মূল্য আছে, যে একটু আইভরি টাইপের একটা জিনিস, সুতরাং এটার মূল্য হয়তো 5 পাউন্ড হবে। তাহলে এত বড় একটা লস আমি কেন করবো ওই আর এই মালিকের? গল্পে মাংস খাইছে হাতির হ্যাঁ সেটা তো খেয়েছে, ওই সেটা তো যে রাইটাররা বাঘ। খায়নি, ওরা তো আর না কিনে খাবে, তাহলে তো বেচবে না নাকি? হ্যাঁ সেটা তো রাইটার ওইভাবে ভাবেনি যে মাংস বিক্রি করলে হয়তো করা যেত। বাট আই হ্যাড গট টু অ্যাক্ট কুইকলি, কিন্তু আমাকে তো মারতে হবে, আর দেরি করা যাবে না। কারণ কি, আই টার্ন টু সাম এক্সপিরিয়েন্স লুকিং বার্মানস, যারা একটু দক্ষ বা অভিজ্ঞ মনে হলো এরকম কিছু বার্মানদের দিকে আমি তাকালাম, হু হ্যাড বিন দেয়ার হোয়েন উই অ্যারাইভড অ্যান্ড আস্কড হাউ দ্য এলিফেন্ট হ্যাড বিন বিহেভিং। তাদের সে একটু মতামত নেওয়ার চেষ্টা করলাম যে হাতিটা আসলে কেমন আচরণ করছে। দে অল সেড দ্য সেম থিং, তারা সবাই একই কথা বললো যে হি টুক নো নোটিস অফ ইউ ইফ ইউ লেট হিম অ্যালোন, বলছে আপনি যদি অ্যালোন এইভাবে রেখে যান ওকে, সে আপনাকে খেয়ালই করবে না, বাট হি মাইট চার্জ ইফ ইউ ওয়েন টু ক্লোজ টু হিম, কিন্তু তার কাছাকাছি গেলে কিন্তু আপনাকে আঘাত করতে পারে, হ্যাঁ তেড়ে আসতে পারে। সুতরাং এই অবস্থানটা সে একটু বুঝে নিল যে আসলে জনগণ কি বলে। তো এটুকুর মধ্যে কারো সমস্যা আছে কোনো কিছু বুঝতে? 30 সেকেন্ড টাইম দিলাম, কারো কোনো প্রবলেম থাকলে টেক্সট থেকে একটু বলো। সরি, কেউ কিছু বলতেছো? কারো সমস্যা থাকলে হাত তুলো। আচ্ছা স্যার, আমরা লাস্ট প্যারাগ্রাফে একটা জিনিস খেয়াল করলাম যে এতক্ষণ আমরা বলছিলাম যে রাইটারের ইয়াটা আমাদের টোনে, এখন ডিরেক্টলি রাইটার বলতেছে রাইটারের টোনে আর কি, মানে রাইটারের ভয়েসে, যে এইখান থেকে, বাট আই ডিড নট ওয়ান্ট টু শর্ট, এইখান থেকে। না সবসময় তো সে আই দিয়েই বলেছে, আই দিয়ে বলেনি? এই যে আই, ফার্স্ট পার্সন ন্যারেশন চলতেছে সবসময়, আই আই আই, হ্যাঁ আই লোকড, দেখো এটা রাইটারই বর্ণনা করছে, ঠিক আছে? জি জি। প্রথমে এই যে ওইখানকার হ্যাঁ অবস্থাটা বর্ণনা হ্যাঁ করছিল, হ্যাঁ এরপর তো সব নিজের আই, কথাই বল। হ্যাঁ ভাই হ্যাঁ কখনো সে তার এক্সপিরিয়েন্স বর্ণনা করছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে ব্রিটিশদের, সে কখনো কখনো কি ফ্ল্যাশব্যাকে যাচ্ছে না, কখনো কখনো কিন্তু সে ফ্ল্যাশব্যাক মানে বর্তমান সিচুয়েশন থেকে সে কিন্তু তার অভিজ্ঞতা বর্ণনা করছে ব্রিটিশ মানে ইয়াদের, যারা হচ্ছে ইম্পেরিয়ালিস্টিক যারা পুলিশ আছে তাদের কথা বলছে বা পিপলদের কথা বলছে, কিন্তু সে বর্তমান অবস্থানে আছে। কখনো এখানে ফিরে আসতেছে, কখনো সে মেলানোর চেষ্টা করছে, ওইটা আমাদেরকে বোঝানোর জন্য বিশেষ করে। হ্যাঁ জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। ইট ওয়াজ পারফেক্টলি ক্লিয়ার টু মি হোয়াট আই অট টু ডু, so at that very moment I was very clear in understanding what I should do. So what I should do, I ought to walk up to within say 25 yards of the elephant, যে অন্তত হাতির মোটামুটি 25 ইয়ার্সের কাছাকাছি আমাকে যেতে হবে, অ্যান্ড টেস্ট ইজ বিহেভিয়ার, তারপরে তার আচরণটা একটু টেস্ট করতে হবে যে আসলে সমস্যা কি, সে কি আসলে খাচ্ছে বলে কি এরকম নাকি তার মাসনেসটা চলে গেছে। ইফ ই চার্জ আই কুড শুট, ওকে সমস্যা নেই আমি গুলি করবো। ইফ ই টুক নো নোটিস অফ মি ইট উড বি সেফ টু লিভ হিম আনটিল দ্য মাউথ কাম ব্যাক। এখনও কিন্তু ডিসিশন ওইভাবে নিচ্ছে, এখনও সে চাচ্ছে যে হাতিটাকে কী করা যায়, কীভাবে বাঁচানো যায় বা আমি মারবো না, এটাও সে ডিসিশন নিলে এই পর্যন্ত। কিন্তু বলছে বাট অলসো আই নিউ দ্যাট আই ওয়াজ গোয়িং টু ডু নো সাচ থিং, আসলে এরকম কিছু আমার দ্বারা আর আপাতত করা হবে না, যে টেস্ট করব, টেস্ট করার পর আমি চলে যাব, এটা আর আমার পক্ষে সম্ভব না। কারণ কি, আই ওয়াজ আ পোর শট উইথ আ রাইফেল, কারণ কি আমি তাক করতে পারি না ভালো, রাইফেলে আমার গুলি টুলি ভালো হয় না, রাইফেলের ক্ষেত্রে আমার তাক নাই, তাক বুঝো তো সবাই, এইম, তাই না? এইম স্যার। এইমটা ভালো কাজ করে না, অ্যান্ড টার্গেট করতে ভালো মতো না। দ্য গ্রাউন্ড ওয়াজ সফট মাড, হ্যাঁ, ইনটু হুইচ ওয়ান উড সিঙ্ক অ্যাট এভরি স্টেপ, আর মাটি হচ্ছে নরম, সুতরাং প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি কাদার ভিতরে পুঁতে যাব। হ্যাঁ, অতএব ইফ দ্য এলিফেন্ট চার্জড অ্যান্ড আই মিস হিম, এবং যদি এলিফেন্টটা আমাকে চার্জ করে আর যদি আমি তাকটা মিস করি, আই শুড হ্যাভ অ্যাবাউট অ্যাজ মাচ চান্স অ্যাজ আ টোড আন্টার আ স্টিম রোলার। ঠিক স্টিম রোলারের নিচে একটা টোড পড়লে যা হয়, আমার অবস্থাও হাতির পায়ের নিচে পড়ে তার থেকে একটুও কম হবে না। টোড কি জিনিস বলো? ব্যাং স্যার। ব্যাং আহ, ব্যাং
এই যে এই জাতীয় ব্যাংকগুলোকে বোঝায়, হ্যাঁ। এই ব্যাংক যদি তোমার রোলারের নিচে পড়ে তাই এর অবস্থা যা হবে, আমার অবস্থাও 1 ইঞ্চিও কম বেশি হবে না নাকি। তাই বলছে এইটা সিদ্ধান্ত আমি ভেবেছি কিন্তু করার মতো সুযোগ আমার নেই, হ্যাঁ। এছাড়াও বাট ইভেন দেন আই ওয়াজ নট থিঙ্কিং পার্টিকুলারলি অফ মাই ওন স্কিন। এখন আমি আর আমার চামড়ার কথা ভাবতেছি না, মানে আমার পিঠ বাঁচানোর কথা ভাবতেছি না, আমি ভাবতেছি কাদের কথা, অনলি অফ দ্য ওয়াচফুল ইয়েলো ফেসেস বিহাইন্ড। আমার পিছনে যে ইয়েলো ফেসেস যে মানুষগুলো দাঁড়িয়ে আছে আমি তাদের কথা ভাবছি যে তারা আমাকে নিয়ে কি স্যার ভাববে। এইখান তো স্যার কবি তাহলে রেসিস্ট। সেটা তো ও তো আগে থেকে বললাম যে ব্রিটিশরাই তো, শুধু কবি কেন, ব্রিটিশ জি পিপলটা তো স্যার। এরকম ভাবছে বারবার। ইয়েলো ফেস আমি তোমাকে বললাম যে কতবার ইউজ করছে এটা খেয়াল করবা। দেখবা যে তুমি, আমরা যখন ওই যে ইয়া পড়বো, বিশেষ করে নেলসন ম্যান্ডেলা পড়বো, সেখানে ব্ল্যাক পিপলদেরকে ব্ল্যাকের হিসাবটা নিয়ে আসা হয়েছে, এখানে ইয়েলো ফেস বলা হচ্ছে, তাই না। ঠিক একইভাবে ব্ল্যাকই বলা হচ্ছে আমাদেরকে, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পিছনে ব্ল্যাকই বলা হচ্ছে, নট ব্ল্যাক টোটাল। আমরা কিন্তু আফ্রিকানদের মধ্যে ব্ল্যাকও না, আবার ইউরোপিয়ানদের মধ্যে হোয়াইটও না। তাহলে আমরা জি কেমন, স্যার। হ্যাঁ আমরা হচ্ছে ব্ল্যাকই। ব্রাউন, অনেকটা, হ্যাঁ অনেকটা কালটে ভাব রয়েছে, যেটা আমরা বলি তামাটে, বুঝতে পারছো। শ্যামলা। জি স্যার। শ্যামলা, হ্যাঁ তামাটে বা শ্যামলা টাইপের, এরকম আর কি বিষয়টা। তো শ্যামলা ইয়েলো ফেস বলতে ওরা আবার যেহেতু চাইনিজ জাপানিরা একটু মানে একদম টোটাল হোয়াইট না, একটু লাল মানে হলদে টাইপের, এই জন্য ওটা বারবার ওই কথা বলা হচ্ছে। ফর অ্যাট দ্যাট মোমেন্ট উইথ দ্য ক্রাউড ওয়াচিং মি আই ওয়াজ নট অ্যাফ্রেড ইন দ্য অর্ডিনারি সেন্স। হ্যাঁ, জনগণ যেহেতু আমার দিকে তাকিয়ে আছেই, আমি মোটেও ভয় পাচ্ছি না। অ্যাজ ইফ আই উড হ্যাভ বিন ইফ আই হ্যাড বিন অ্যালন। মানে একাকী থাকলে যতটুকু ভয় পেতাম, আসলে হাতি দেখে বর্তমানে আমি ভয় পাচ্ছি না, কারণ এতগুলো লোক আমার সাথে আছে। কিন্তু এই মানে হোয়াইট পিপলরা নেটিভদের এতগুলোকে কখন ভয় পাইতো বলো, যদি এইরকম কোনো ঘটনা এখন না ঘটতো, এতগুলো লোক আমাকে পাইলে পুরো চিপাই ফেলে দিত নাকি। শুধু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বলে তারা আমাকে খুব মানে কি বলবো মূল্য দিচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু মাথা আসলে কি, পেতে রেখেছে। কিন্তু ওই যে আসলে স্যার বিভিন্নভাবে লেকপুল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে থাকলে কি করতো, ওইরকম তো লাথি লুতি মারতো না, তখন ধরে পিটাতো আর কি, বলতো চল ওর উপর দিয়ে হেঁটে চলে যায় নাকি, পুরো স্ট্রিট হ্যাঁ, হ্যাঁ, লিডার হয়ে হ্যাঁ যেতাম। স্যার, এটাই। জি স্যার। আগে তো কাদা মারতো। বলছে আ হোয়াইট ম্যান মাস্টন্ট বি অ্যাফ্রেড ইন ফ্রন্ট অফ দ্য নেটিভস। আর হোয়াইট ম্যানদের তো ভয় তো পাওয়া চলবেই না নেটিভদের সামনে। অ্যান্ড সো ইন জেনারেল হি ইজন্ট ফ্রাইটেন। আর মূল কথা হলো স্যার, সে ভীত নয়ও। হ্যাঁ বলো। স্যার ও কেন নেটিভদের সামনে ভয় পেতে পারবে না? কারণ ভয় পাইলে তো হবে না, সে তো তাকে বলতে হচ্ছে যে আমাকে তো অভিনয় করতে হবে যে আমি মোটেও ভীত নই। তাদের তো একটা সাহেব সাহেব ভাব আছে, তাই না? হ্যাঁ তারা হ্যাঁ, ভয় পাবে কেন? তারা ভয় পেলে তো হবে না, তারা অলরেডি তার কাছে বন্দুক আছে। হ্যাঁ, কারণ কি এইখানে পরে বলতেছে, আসতেছে দেখো, দ্য সোল থট ইন মাই মাইন্ড ওয়াজ, আমার মনে একটাই চিন্তা, সোল মানে কিন্তু অনলি, হ্যাঁ, দ্যাট ইফ এনিথিং ওয়েন্ট রং। কারণ কি আমার মনে মনে যে ভয় পাচ্ছে তা কিন্তু না, দেখো সে কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু উপরে উপরে দেখাবে সে ভয় পাচ্ছে না। তার মনের ভয়টা দেখো কি, যে ইফ এনিথিং ওয়েন্ট রং, যদি কোনো কিছু ভুল হয়, দোজ 2000 বার্মানস উড সি মি পারসুড, সবাই আমার পিছনে তাড়া করবে। ঠিক আছে তো, তারপরে কি কি করবে, কট ধরবে, ট্র্যাম্পেল পায়ে মারিয়ে দিবে, অ্যান্ড রিডিউস টু আ গ্রিনিং ক্রপস লাইক দ্যাট ইন্ডিয়ান আপ দ্য হিল। আর ওই যে হাতির পায়ের নিচে পড়ে যে ইন্ডিয়ানের যা অবস্থা হয়েছিল, আমার অবস্থা তার কম বেশি হবে না। অর্থাৎ এই ভয় কিন্তু তার মনের ভিতরে আছে। আসলে কি তার ভয় নেই? ভয় আছে, ঠিক আছে, স্যার, কিন্তু হাতি যদি ওকে মারা শুরু করে স্যার, তাহলে বার্মিজরা ওকে দেখবে কিভাবে হ্যাঁ মারছে। হ্যাঁ কিভাবে মারতেছে, হ্যাঁ বলে ভালো হয়েছে, হ্যাঁ ওকে বাঁচানোর জন্য কেউ আসবে না। হ্যাঁ, তাই বলতেছে দেখ এই কথাটা। হিরোর একটা ভাব আছে হুম, স্যার। যে আই ওয়াজন্ট অ্যাফ্রেড ইন দ্য অর্ডিনারি সেন্স, অর্ডিনারি সেন্সে আমি কিন্তু আসলে ভীত ছিলাম না। কারণ কি, অ্যাজ আই উড হ্যাভ বিন ইফ আই হ্যাড বিন অ্যালন, আমি যদি একা থাকতাম তাহলে পারে আমি যে ভয়টা পেতাম, এখন আমি সেই ভয়টা পাচ্ছি না, কারণ আমাকে সাপোর্ট করার মতো অনেক লোক আমার সাথে আছে এখনো আমাদের, তাই না, এই ক্ষেত্রে। কিন্তু একা থাকলে আমি ভয়টা পেতাম। আর এই মুহূর্তে তো ভয় পাওয়া চলবেই না। কারণ কি, কারণ যদি ভয় পাই তাহলে তো আরো ছাড়বে না, যে এই লোকটা ভয় পাচ্ছে আমাদেরকে ধরে কে মারি। বারবার অপমান করা যাবে। হ্যাঁ, নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। হয় হাতি মরবে না ছাড়া ওই মরবে, এই হলো অবস্থা। আচ্ছা, অ্যান্ড ইফ দ্যাট হ্যাপেন্ড ইট, হ্যাঁ তাহলে ইফ দ্যাট হ্যাপেন্ড ইট ওয়াজ কোয়াইট প্রবাবল দ্যাট সাম অফ দেম উড লাভ। আর যদি আমাকে সত্যিই তাড়া করে এরা, ওই যে কথা কি, তাদের একটাই স্ট্রাগল, মারে মারুক কিন্তু আমাদের নিয়ে যেন কেউ হাসাহাসি না করে, বুঝতে পারছো। তাই বলছে তার একটাই চিন্তা যে আমাকে তাড়া করবে, মারবে, তাই না, কিন্তু ও নিয়ে ওর টেনশন না। টেনশনটা কি, যে পরে যে আমাদের ঠাট্টা নিয়ে যাতে কেউ ঠাট্টা না করবে, করে। হাসাহাসি করবে, দ্যাট উড নেভার ডু, এটা হতে দেওয়া যাবে না। সুতরাং নিজেদের মান বাঁচানোর জন্য যদি এখন হাতিটাকে মেরে নিজের গৌরব প্রকাশ করতেই হয় অন্যের কাছে, তাও আমি করতে রাজি আছি, কোনো টেনশন নাই।
তা চিন্তা করে মানুষের মানে এটা তিনি প্রকাশ করেছেন যে একদম তিনি বলছেন না যে আমি এই একটা ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে আসলে আমাদের সমস্যাটা কোন জায়গায়। হ্যাঁ, যে আমরা যারা খুব নিজেদেরকে হ্যাঁ সাহসী অত্যাচারী হিসাবে তুলে ধরি তাদের কারণটা কোথায়। দেয়ার ওয়াজ অনলি ওয়ান অল্টারনেটিভ, অতএব এখান থেকে বাঁচার একটাই বিকল্প হলো কি, আই শোভ দ্য কার্ট্রিজ ইনটু দ্য ম্যাগাজিন অ্যান্ড লে ডাউন অন দ্য রোড টু গেট আ বেটার এম। গুলি করার জন্য সে অলরেডি শুরু মানে ব্যবস্থা নিয়ে ফেললো। কার্টিসটা দিয়ে দিলাম ম্যাগাজিনের ভিতর, অ্যান্ড লে ডাউন অন দ্য রোড টু গেট আ বেটার এম। কার্টিস কি আর ম্যাগাজিন কি বলো? স্যার এই কার্টিস হলো গুলি, আর ম্যাগাজিন হলো ম্যাগাজিনের যে গোলা স্যার বা দেখলাম গুলি গুলি রাখে। হ্যাঁ দেখো এই জায়গায় আমরা বন্দুক যদি একটু দেখি, রাইফেল যদি দেখি, তাহলে ওই যে হাতের কাছে এক ধরনের জিনিস থাকে নিচে না, কি স্যার ওইটাকে শোভ করা ঠিক হয়। এই যে 47 দেখা যায় ভালো। হ্যাঁ ট্রিগারের এই যে সামনে এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে কি এই যে এটা, হ্যাঁ এই যে ম্যাগাজিন, ম্যাগাজিন এইখানে ম্যাগাজিন, এর ভিতরে কার্টিজ আছে মানে গোলা বারুদগুলো ওটার ভিতরে দিয়ে তারপর ওটাকে বন্দুকের সাথে লাগাই দেওয়া হয়, এই যে এই জিনিসটা। হ্যাঁ তাহলে এর ভিতরে আছে কার্টিজ আর এটা হচ্ছে ম্যাগাজিন, তাহলে ম্যাগাজিনের ভিতরে কার্টিজ রাখা হয়েছে এইটা। তাহলে আমি ওটাকে কি করলাম, দিলাম লাগিয়ে সুন্দর করে। লাগানোর পর কি হলো, দ্য ক্রাউড গ্রুস ভেরি স্টিল, তারা তো সবাই চুপ হয়ে গেল। হ্যাঁ স্টিল মানে কি, এখানে স্থির হয়ে যাওয়া। অ্যান্ড আ ডিপ লো হ্যাপি শাই, সবার ভিতরে এক ধরনের গম্ভীর চাপা কিন্তু খুব সুখের একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। অ্যাজ ইফ অফ পিপল হু সি দ্য থিয়েটার কার্টেন গো আপ অ্যাট লাস্ট, ঠিক যেমন করে দর্শকরা দীর্ঘশ্বাসে কি করে অপেক্ষা করে যখন পর্দা সরে যায় নাটকের, হ্যাঁ বা স্টেজের। ব্রেথ ফ্রম ইনইউমারেবল থ্রোটস, এবং এই অসংখ্য মানুষের শ্বাস প্রশ্বাসের যে একটা সাউন্ড সেটা কিন্তু শোনা যাচ্ছে। দে আর গোয়িং টু হ্যাভ দেয়ার বিট অফ ফান আফটার অল, যে আপাতত তারা হাতিটা হত্যা করার পর তারা তো মজা করবে, তাই না? দ্য রাইফেল ওয়াজ দ্য বিউটিফুল জার্মান থিং উইথ ক্রস হেয়ার সাইডস। ক্রস হেয়ার সাইডস কেমন? ক্রস হেয়ার সাইডস, ক্রস হেয়ার কেমন? জি স্যার এই যে স্যার দুই সাইড প্লাসের মতো দেখো এম করার জন্য স্যার এটা use করে। এই যে এইরকম জিনিস থাকবে একটা, হ্যাঁ চোখের কাছে দিলে সুন্দর করে এই যে এইটা এটা এম করা যাবে, তাক করা যাবে, বুঝতে পারছো? এই যে এইটা লক্ষ্যবস্তুটা কি আর বিশেষ করে এইটা খেয়াল করো, এইটাও আছে বন্দুকের। হ্যাঁ এটার কথা বলা হচ্ছে, এই যে এই লোকটা যেমন দেখতেছে এই একটা, হ্যাঁ এই যে বিষয়টা একটু খেয়াল করো, এগুলো দেখাই দিচ্ছে একটু মানে মোঝামুঝি সেন্সটা কেনার জন্য। আই ডিড নট দেন নো, আমি তখন ভাবতে পারিনি দ্যাট ইন শুটিং অ্যান এলিফেন্ট ওয়ান উড শুট টু কাট অ্যান ইমাজিনারি বার রানিং ফ্রম ইয়ার হোল টু ইয়ার হোল। আমি তখন এটা জানতাম না যে একটা হাতিকে মারতে হলে তার গায়ে গুলি করে কোনো লাভ হবে না, ঠিক আছে তো? তাহলে হাতিকে মারতে হলে কি কি করতে হবে? নিশ্চিত যদি হ্যাঁ দেখো কান বরাবর। এক কান থেকে আর এক কান বরাবর মারতে হবে যাতে কানের ভিতর যে পর্দা থাকে পর্দা ফেটে যায়। হ্যাঁ স্যার মাথায় মারলেও মরবে না? ওই যে এর মগজে মারতে হবে, ঠিক আছে তো? এই যে মনে করো এইখানে মারবো, তো এই বরাবর ওর ব্রেইন আছে, ব্রেইনের ওপাশ দিয়ে কানের পর্দা ফেটে যাবে, তাহলে সে আর তাল পাবে না, বুঝতে পারছো? তা না হলে তো খুব অত্যাচার করবে। তো এইখানে তো এটা আমি জানতাম না, তাই আমি ওখানে মারিনি, আমি যে মেরেছি অন্য জায়গায়। তাই বলছি দেখো যে আসলে অ্যান এলিফেন্ট মারতে হলে কি করতে, ওয়ান উড শুড টু কাট অ্যান ইমাজিনারি বার রানিং ফ্রম ইয়ার হোল টু ইয়ার হোল, তাহলে দুই ইয়ার হোল বা দুইটা যে কানের যে ফুটটা ওর মাঝখানে একটা পর্দা আছে, এই পর্দা বাটাতে হবে। আই অট দেয়ার ফোর অ্যাজ দ্য এলিফেন্ট ওয়াজ সাইড ওয়েজ অন, সুতরাং এলিফেন্টটা যদি একটু সাইড, এলিফেন্টের কোন সাইড আমার পাশে ছিল বলো তো, ডান না বাম? বাম সাইড। বাম সাইড লেফট সাইড, ডান তাই তো? সাইড। হ্যাঁ লেফট সাইড। ইমাজিনারি বার বলতে কি বোঝাচ্ছে স্যার? একটা পর্দা মতো, কানের পর্দা বলি না আমরা? ও ওটা বার, ও বারটা দেখে আমি বুঝতে পারছি স্যার। To have aimed straight at his ear hole. Actually, I aimed several inches in front of this. আসলে আমি তাক নিলেও আমি তার কানে গুলি করি নাই, আমি করেছি তার থেকে কয়েক ইঞ্চি সামনে। তাই বলছে কোন দিকে তাহলে হতে পারে, আমরা একটু দেখি। যে হাতিটাকে আমি গুলি করেছি একদম মনে করো এই কান বরাবর না, কানের একটু সামনে দিয়ে, যেখানে ব্রেন আছে বলে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় হতে পারে। হ্যাঁ যে এখানে মারি নাই আমি।
তাহলে কোথায় কি হচ্ছে দেখো, থিঙ্কিং দ্য ব্রেন উড বি ফার্দার ফরওয়ার্ড, কারণ ভাবছিলাম ব্রেনটা মনে হয় একটু সামনে আছে, মাথা যেহেতু সামনের দিকে বেশি, ভাবছিলাম মানে ইঞ্জিনটাও মনে হয় সামনের দিকে বেশি আছে। হুম, কিন্তু ঘটনাটা আসলে এভাবে ঘটেনি। হোয়েন আই পুল দ্য ট্রিগার আই ডিড নট হিয়ার দ্য ব্যাং অর ফিল দ্য কিক, তাহলে আমি গুলি করলাম, গুলি করার সাথে সাথে তো হাতিটা পড়ে যাওয়ার কথা, তাই না? আর এত বড় একটা হাতি জি যখন স্যার। কাত হয়ে পড়ে যাবে তখন তো বিশাল একটা সাউন্ড হবে, ব্যাং, ধপাস একটা সাউন্ড হবে, অথবা সে পা লাফালাফি করবে, তাই না? যেমন আমরা যদি গরু ছাগল জি কুকুরকে ইয়া স্যার। করতে তখন সে লাফালাফি করে, কিন্তু এরকম কিছুই করলো না, না সে পড়ে গেল, না সে পা দিয়ে ঝাঁকাঝাঁকি করে কিকিং করলো। ওয়ান নেভার ডাজ হোয়েন আর শর্ট গোজ হোম, এটা কেন করলো না? কারণ গুলিটা ঠিক জায়গা মতো লেগেছে, কারণ গুলি যখন জায়গা মতো লাগবে, এই যে গোজ হোম মানে কি সঠিক জায়গায় লাগা, হ্যাঁ, আর শর্ট গোজ হোম, হোম মানে কি এই জায়গায় বাড়ি না, হোম মানে কি সঠিক পয়েন্টে, হ্যাঁ, নির্দিষ্ট স্থানে। বস্তু নির্দিষ্ট বরাবর জায়গায়, তাই না? যেহেতু আমি যেটা ভেবেছিলাম যে এইখানে মারলে ভালো হবে, সুতরাং সেই জায়গায় যেহেতু লেগেছে, অতএব হাতিটার আর কিচ্ছু করার নেই। তাহলে হাতির থেকে আমি কোনো সাউন্ড শুনতে পারলাম না, বরং আমি শুনলাম কাদের কাছ থেকে? বাট আই হার্ড দ্য ডেভিলিশ রোয়ার অফ গ্লি, গ্লি মানে কি আনন্দ, এই যে গ্লির কথা মনে আছে, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ওয়েন্ট আপ ফ্রম দ্য ক্রাউড, সেই মুহূর্তে জনগণের ভিতর থেকে যে একটা বিশাল খুশির একটা সাউন্ড আসলো, হ্যাঁ, সেটা আমি যেন শুনতে পেলাম, কিন্তু হাতির কাছ থেকে আমি কিচ্ছু শুনতে পেলাম না। ইন দ্যাট ইনস্ট্যান্ট, ইন নো শর্ট আ টাইম, খুব শীঘ্রই, ওয়ান উড হ্যাভ থট ইভেন ফর দ্য বুলেট টু গেট দেয়ার, আ মিস্ট্রিয়াস টেরিবল চেঞ্জ হ্যাড কাম ওভার দ্য এলিফেন্ট, মানে গুলিটা লাগার সাথে সাথে, মানে খুব অল্প সময়ের মধ্যে, ইন টু শর্ট আ টাইম মানে খুবই অল্প সময়ের মধ্যে, সেই মুহূর্তেই হাতির শরীরে গুলিটা লাগার সাথে সাথে আ মিস্ট্রিয়াস টেরিবল চেঞ্জ, এক অদ্ভুত ধরনের ভয়ানক একটা পরিবর্তন এসে গেছে। হ্যাঁ, এতক্ষণ যাকে শক্তিশালী মনে হচ্ছিল সে হঠাৎ করে কেমন জানি দুর্বল হয়ে গেল। হ্যাঁ, হি নাইদার স্টায়ার্ড নর ফেল, না সে ওঠার চেষ্টা করলো, না সে পড়ে গেল, মানে যেভাবে দাঁড়িয়েছিল ওইভাবে দাঁড়ায় থাকলো। বাট এভরি লাইন অফ হিজ বডি হ্যাড অল্টার্ড, কিন্তু তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর মধ্যে এক ধরনের চেঞ্জ এসে গেল, পরিবর্তন হয়ে গেল। এটা টান টান ভাব ছিল, আসলে হয় না যে ইয়ং থাকলে একটু চামড়ায় টান টান ভাব থাকে, বৃদ্ধ হয়ে গেলে চামড়া কুচকে যায়, ঠিক ওইরকম একটা, যে হি লুকড সাডেনলি স্ট্রাইকেন, হঠাৎ করে তাকে মনে হলো খুবই আঘাতপ্রাপ্ত, অসুস্থ, অ্যান্ড শ্রাঙ্কেন এবং কুচকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, এই যে ইমেন্সলি ওল্ড, অ্যাজ দো দ্য ফ্রাইটফুল ইম্প্যাক্ট অফ দ্য বুলেট হ্যাড প্যারালাইজড হিম উইদাউট নকিং হিম ডাউন, মানে তাকে ফেলে না দিয়েই, বরং এই দাঁড়ানো অবস্থাতেই পুরো বুলেটটা কী করে ফেলেছে তাকে, ফ্রাইটফুল ইম্প্যাক্ট অফ বুলেট, তাহলে বুলেটের এই প্রভাবটা তাকে পুরো প্যারালাইজড করে দিয়েছে। হ্যাঁ, তার আর কিচ্ছু করার নেই, নড়ার সুযোগ নেই তার। অ্যাট লাস্ট আফটার হোয়াট সিমড আ লং টাইম, ইট মাইট হ্যাভ বিন 5 সেকেন্ড, মানে আমার কাছে অনেক দীর্ঘ সময় মনে হলেও হয়তো বা 5 সেকেন্ড পেরিয়ে গেছে, আই ডেয়ার সে, মানে আমাকে বলতেই হচ্ছে এটা যে অন্তত মাত্র 5 সেকেন্ড লাগলো। হি স্যাগড ফ্ল্যাভিলি টু হিজ নিজ, সে তার হাঁটুতে ভর দিয়ে কেমন জানি একটু, মানে ওই যে ইয়া দেখছো, হাতি যখন, মানুষ যখন হাতির উপরে চড়তে চায় তখন একটু মানুষ হাতিকে কি করে, হাঁটু গেড়ে একটু বসে পড়ে না? হাঁটু গেড়ে বসেছে। হ্যাঁ, বসে ওইভাবে সে একটু কেমন জানি বসে পড়লো। গেড়ে বসে স্যার। হুম, সামনের দুটা পা হয়তো একটু, গেড়ে বসে। হ্যাঁ, দেখি এরকম কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা, স্যার ফ্যামিলি, এই যে এইভাবে ভাবো, এইভাবে, ঠিক আছে তো? হুম, মানে এক, মানে ইয়াটা মনে করো উপর দিকে, বিশেষ করে এইটার এই ইমেজটা দেখো, যখন সে নিচের পায়ে ভর দিল সামনের দিকে উপরের দিকে উঠে গেল। হ্যাঁ, এইটা স্যাগড মানে কি, স্যাগড মানে দুর্বলভাবে, মানে মনে যেন গায়ে কোনো শক্তি নাই। হ্যাঁ, এইভাবে বসে পড়া অর্থে বোঝানো হচ্ছে। অ্যালার্মি ছবিটাও বেশ যায় স্যার, ডান সাইড। বলছে হিজ মাউথ স্ল্যাবার্ড, স্লবার্ড, স্লবার্ড মানে কি, মুখটা কেমন জানি, বিশেষ করে আমরা অসুস্থ হয়ে গেলে বমি টমি হলে যেমন মুখের অবস্থা হয়। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। তারপর হচ্ছে অ্যান এনার্মাস সেনিলিটি সিম টু হ্যাভ সেটেলড আপন হিম, এক ভয়ানক সেনিলিটি যেন তার উপরে এসে বসে, সেনিলিটি মানে বার্ধক্য, মানে বয়স্ক হলে পারে যে ব্যাপারটা হয়। ওয়ান কুড হ্যাভ ইমাজিন হিম 1000 years অফ ওল্ড, এবং দেখলে মনে হবে হয়তো হাজার হাজার বছর হয়ে গেছে বয়স। আই ফায়ার্ড এগেইন ইনটু দ্য সেম স্পট, যেখানে আগে গুলি করেছিলাম ওখানে আবারও গুলি করলাম। অ্যাট দ্য সেকেন্ড শট হি ডিড নট কলাপস,
but climbed with desperate slowness to his feet and stood weakly upright. তাহলে সে যে বসে পড়েছিল সেখান থেকে দ্বিতীয় গুলি করার পর আবার কি একটু উঠে দাঁড়ালো ডেসপারেটলি, হ্যাঁ, ক্লাইম্ড উইথ ডেসপারেট স্লোনেস মানে খুব ধীরে সুস্থে, মানে টু হিজ ফিট তার পায়ের উপর উঠে দাঁড়ালো, অ্যান্ড স্টুড উইকলি আপরাইট মানে কি পায়ের উপর ভর দিয়ে খুবই দুর্বলভাবে একটু দাঁড়িয়ে থাকলো। উইথ লেগ স্যাগিং অ্যান্ড হেড ড্রুপিং, পাগুলো কেমন জানি একটু কাঁপতেছে আর মাথাটাও কেমন জানি সে সামনের দিকে কেমন করে আছে, ড্রুপিং করে আছে। ফুল দুর্বল হয়ে গেলে, তাই তো, বা মানুষ দুর্বল হয়ে গেলে মাথা যেমন আর তুলতে পারে না, ওইরকম আর কি, ড্রুপ করে থাকলো। আই ফায়ার্ড আ থার্ড টাইম, তৃতীয় গুলি করলাম। দ্যাট ওয়াজ দ্য শট দ্যাট ডিড ফর হিম, এই শটটাই মনে হয় তার কাজে লেগেছিল, হ্যাঁ, এটাই মনে হয় তার কাজে লেগেছিল। ইউ কুড সি দ্য অ্যাগনি অফ ইট জল্ট হিজ হোল বডি অ্যান্ড নক দ্য লাস্ট রেমনানেন্ট অফ স্ট্রেংথ ফ্রম হিজ লেগস। অতএব এই গুলিটা করার পর মনে হলো যেন তার শরীরে এই গুলির যে আঘাত, সে আঘাতটা লেগে গেল। এতে কি হলো, তার শরীরে বা তার পায়ে অবশিষ্ট যে শক্তিটুকুও ছিল, দেখো লাস্ট রেমনানেন্ট অফ স্ট্রেংথ, সেটাও যেন পুরো নক করে দিল, নক মানে কি হার মানিয়ে দিল, তার সেই বাকি শক্তিটুকু যেন শেষ হয়ে গেল। কিন্তু বাট ইন ফলিং হি সিমড ফর আ মোমেন্ট টু রাইজ, এবং মনে হলো সে যখন পড়ে যাবে কি না, বরং মনে হচ্ছে সে যেন আরও রাইজ করছে। কিভাবে? ফর অ্যাজ হিজ হাইন্ড লেগস কলাপস বিনিথ হিম হি সিম টু টাওয়ার আপ ওয়ার্ড লাইক আ হিউজ রক টপলিং, হিজ ট্রাঙ্ক রিচিং স্কাইওয়ার্ড লাইক আ ট্রি। তার মানে কি, সে তো পড়ে গেল কিভাবে, তার পিছনের পা, হ্যান্ড লেগ মানে কি বলতো, হ্যান্ড লেগ বলতে পিছনের পা, এই যে মনে করো যে এই যে পিছনের পা, হ্যাঁ, এই পিছনের পাটা কেমন দুর্বল হয়ে গেল, আর সে যেন কেমন পিছনের পায়ে ভর দিয়ে বসে পড়লো। এতে কি কি হলো, তার সুরটা কি আকাশের দিকে উঠে গেল না, মনে হচ্ছে না উপরের দিকে উঠে গেল। ঠিক এই ব্যাপারটা খেয়াল করো, যে সে দাঁড়িয়েছিল কিন্তু হঠাৎ করে তার পা পিছনের পায়ে ভর দিয়ে সে বসে পড়লো, আর বসে যখন পড়লো তখন তার সুরটা কি, ট্রাঙ্কটা মনে হচ্ছে যেন আকাশের দিকে আপওয়ার্ড লাইক চলে গেল। স্যার এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমাদের গল্পের সাথে মিলে গেছে। মিলে যাচ্ছে, হ্যাঁ। হি ট্রাম্পটেড ফর দ্য ফার্স্ট টাইম, ট্রাম্পটেড মানে কি বলো, হাতির ডাক, হ্যাঁ, বিশাল একটা চিৎকার দিয়ে উঠলো। অ্যান্ড অনলি টাইম, এই একবারই, তাই না, একবারই তার ডাকটা সে ডেকেছিল। অ্যান্ড দেন ডাউন হি কেম হিজ বেলি টুয়ার্ড মি, তারপর হঠাৎ করে সে পড়ে গেল, তার পেটটা পড়লো আমাদের সাইডে আর পিঠটা পড়লো বিপরীত সাইডে নাকি। এবং যখন পড়লো উইথ আ ক্র্যাশ, যেমন একটা বিল্ডিং ভাঙলে যেমন হয়, পুরো ভূমিকম্প হয়ে যাবে না, দ্যাট সিম টু শেক দ্য গ্রাউন্ড ইভেন হোয়ার আই লে। তাহলে যখন সে পড়লো পুরো মাটিটা, আমি যেখানে শুয়েছিলাম মানে যে গুলি করার জন্য, সেখানকার পর্যন্ত মাটিটা কি হলো, কেঁপে উঠলো। এইভাবে যেন একটা বিশাল বিল্ডিংয়ের মতো ক্র্যাশ করে সে যেন পড়লো। বোঝা গেছে এই পর্যন্ত? কারো সমস্যা আছে? স্যার খুবই মর্মান্তিক, মন খারাপ করে দেয়। সেই জন্য তো রাইটার লিখেছেন যে এরকম ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তার জন্য সে কত বছর চাকরি করেছিল মনে আছে? বলো, খুব কষ্ট করে চাকরি করেছিল, কত বছর? 5.5 বছর, হ্যাঁ, 8 বছর। 5.5 বছর না, হ্যাঁ, যে না এই চাকরি আমি করবো না, এইরকম মেন্টাল অ্যাগনি নিয়ে একটা চাকরি করা যায় না। আমরা যে ভাব দেখাচ্ছি, আসলে চাকরি করার পরে তো অনেক বছর পরে এটা লিখছেন উনি। হ্যাঁ হ্যাঁ, মানে তার মেন্টালি অনেক সেটা time তো এখান থেকে হয়েছে। হ্যাঁ মুক্তি পায়নি, তাই না, তার অপরাধ বোধটা কিন্তু কাজ করেছে, এই জন্যই তো এত কিছু জি, ঘটেছে। সুতরাং আই গট আপ। স্যার হ্যাঁ হ্যাঁ। বলো। স্যার লাস্ট আসসালামু আলাইকুম স্যার। ধীরে একজন একজন করে হাত তোলো, হ্যাঁ, কয়েকজন কথা বলতে যাচ্ছে, একজন হাত তোলো, সবাই হাত তোলো যারা যারা কিছু বলতে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, জুনাইদ বলো। স্যার ওই বলতেছিলাম যে এখানের মধ্যে যে কপি মানে নিজেকে তো একজন ব্রিটিশ হিসেবে মানে পরিচয় দিচ্ছে, হুম আর এখানের মধ্যে বলা হচ্ছে যে কি মানে ব্রিটিশরা মানে যা শাসন করছে পৃথিবীর মধ্যে সেটার মধ্যে মানে তারা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করে নাই, এমনটা কিছু বোঝাতে যাচ্ছে কবি। সবাই যে সব কিছু নিজের ইচ্ছা করে করেনি তা কিন্তু নাই। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার যে লর্ড ক্লাইভ ছিল, সে কি ইচ্ছা করে করেনি? বলো, তাকে তো শেষ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, ইচ্ছা করে শাস্তি দেওয়া, করছে। এটা তার দিক থেকে একটা বিষয় মনে হচ্ছে, এটা অনেকের ক্ষেত্রে হয়তো এমনটাই ঘটেছে যে তারা অত্যাচার করতে ওদের পারছে না। উদ্দেশ্য ছিল স্যার হ্যাঁ অনেক। হ্যাঁ, তাই না, যে আর তারা আর অত্যাচার। হুম, এই ঘটনা কি কবির জীবনের ঘটা নাকি বানানো কোনো গল্প? হ্যাঁ, এটা তোমাকে আমি এটা পড়তে বলেছিলাম না? না, আমি তো অর্ধেক পড়ছি।
না এই মানে আমি ফার্স্ট ক্লাস। তার তার লাইফটা একটু তোমাকে দেখতে বলেছিলাম, লাইফটা দেখোনি? এই যে আমি কেন বললাম যে 5 বছর সে চাকরি করলো, সে তো অনেক চাকরি করতে পারতো। ব্রিটিশ সরকারে চাকরি করা কি একটা মর্যাদার ব্যাপার না? সে কেন চাকরি ছাড়লো? হুম। এগুলোর কারণে ডিপ্রেসড হই এই হ্যাঁ মেন্টালি হ্যাঁ, এটা স্যার তো এইটা তার ঘটনার ঘটনা, সাথে এটা তার রিলেটেড। ব্যক্তিগত ঘটনা, এটা তো সে বললোই যখন আমি ব্যান কি বার্মা বা তৎকালীন বার্মার যে আমি মিলম্যানে চাকরি করতাম সেই হিসাবে তো এটা বলা হয়েছে। তুমি কি প্রথম থেকে বোঝোনি গল্পটা? জি স্যার, বুঝছি বুঝছি। ঠিক হ্যাঁ, আছে। তাহলে তুমি বলতেছো যে এটা না, বানানো আমি কিনা? বলছিলাম যে এটা কি মানে এটা কি ওর জীবনের ঘটা নাকি বানানো, সেটা সেটা তো সেটা সে জিজ্ঞেস বলছে এটা করছি। ঘটা, এটা তো সে বললো না, খেয়াল করেনি স্যার এগুলো? অ্যাটেন্ডেন্সটা দিয়ে হুম। তার ওকে স্যার। জীবনে তো ঘটনার জিনিস, সেটা তো সে আগেই বলেছে কথাটা। স্যার এখানে বেস 2 এর যারা আছে ওরা আইডি নাম্বার দিবেন আজকে? না না না, তোমরা এখন দিও না, তাহলে এদেরকে আমি নিতে পারবো না, তোমাদের আইডি নম্বর দেওয়ার দরকার নেই। হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি ভুল করে প্রেস করে ফেলছি আচ্ছা, অলরেডি। সমস্যা নেই। কেউ যদি এখন ক্লাসে বলে দিয়েছে। হ্যাঁ, ক্লাসে যদি যুক্ত না হয়, সেটা নাম থেকে অবশ্যই বুঝবো, তাহলে সেটা তো আর কিছু করার নেই আছে বলো, তারা তো এমনিও যুক্ত হবে না অমনিও যুক্ত হবে না। এখন তারা এগুলো মিস করবে আর পরীক্ষার পরে এবং পরীক্ষার সময় গিয়ে কিভাবে হইচই করবে সেটা তো প্রতি বছর অভিজ্ঞতায় বলে দেয়। এই যে আমরা প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ছি, এই দেখো তোমাদের একটা দেখায়, এই গল্পটা টেক্সটটা পুরো পড়া এবং খুবই সহজ একটা প্রশ্ন, একটু খেয়াল করছো? মেইন ক্যারেক্টারটা হু ইজ ট্রু ভিলেজ বিল, এটা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট লিখেছে, অথচ এটা খুবই মানে কি বলবো, এটা না জানাটাই একটা বোকামি এই প্রশ্নের উত্তরটা। কারণ এটা মানে এখন যদি বলা হয় যে এই গল্পটার, এই যে কি বললাম, শুটিং অ্যান্ড এলিফ্যান্টের এই গল্পটার ক্যারেক্টারটাকে মানে মেন স্পিকারটাকে, এই প্রশ্ন যদি এখন বলা হয় এটা যদি তুমি না জানো, তাহলে কি বলা হবে বলো তো? কি বলবো বলো? এটা যদি এখন কোনো ব্রিফ কোশ্চেন এসে যায় এবং তুমি যদি এটা না জানো, তখন তোমার কি হবে এটা বলো? তাহলে সেটা কি সহ্য করা যাবে? এরকম প্রশ্নও তুমি পরবর্তীতে পাবা যখন দেখবা যে আমরা এই যে রিভিশনে আসবো, তখন মনে হবে যে এগুলো করানোই হয়নি কখনো। হ্যাঁ। তো যাই হোক, এখন তোমাদের খুব ব্যস্ত থাকো, পরীক্ষার সময় তো আর ব্যস্ততা দেখাতে পারবে না, তখন তো পরীক্ষা ঠিকই দিবা। তোমরা ব্যস্ত মানুষ, ব্যস্তই থাকো, কিছু করার নেই। রেকর্ড ক্লাস দেখলেও হয়, সেগুলোও দেখবা না। হ্যাঁ, অযথায় শুধু টাকা পয়সা নষ্ট করে এখানে যুক্ত হবা, এটা তো হয় না। আচ্ছা, তো যাই হোক, তাই কি বলছে দেখো। যাই হোক, আমরা শুরু করি। আই গট আপ, উঠলাম, গুলি টুলি করে ফেললাম, আর কিছু করার নেই। দ্য বারমানস ওয়ার অলরেডি রেসিং পাস্ট মি অ্যাক্রস দ্য মাহাড, অলরেডি তো বারমানটা দৌড়াদৌড়ি শুরু করছে, হ্যাঁ, হাতির মাংস নেওয়ার জন্য। It was obvious that the elephant would never rise again, but he was not dead. He was breathing very rhythmically with long rattling gasps. মানে কি, সে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে কেমনভাবে, তার মুখটা হাঁ করে, এবং তার ভিতরে এক ধরনের র্যাটলিং মানে ঘর ঘর সাউন্ড, বুঝছো তো? মানে কোনো মানে কারো যদি জ্বর আসে, জি অসুস্থ স্যার। হয় এবং জি নাকে মুখে স্যার। যদি স্লেমিয়া বা হচ্ছে ওই যে সর্দি টর্দি থাকে, তাহলে এক ধরনের র্যাটলিং সাউন্ড, ওটাকে র্যাটলিং বলা হয়। ওই ধরনের গাস্প, গাস্প মানে কি শ্বাস প্রশ্বাসের জন্য হাঁ করে শ্বাস নেওয়া, বিশেষ করে নাক বন্ধ হয়ে গেলে যে ধরনের সাউন্ড মানে হয়। স্যার অতিরিক্ত সর্দি স্যার লাগলে যা আমাদের হ্যাঁ করা যায়। আগে কুরবানির যে অনুষ্ঠান পালন হয় ওইখানে যখন গরু জবাই করে এ ধরনের হ্যাঁ শব্দ হয় হ্যাঁ, এই স্যার। ধরনের শব্দ হয়, তাই বলছে সেরকম এক ধরনের শব্দ হচ্ছে এবং রিদমিকলি তার পেটটা ওঠানামা করছে, মানে শ্বাস প্রশ্বাস চলছে, সেটা বোঝা যাচ্ছে। হিজ গ্রেট মাউন্ড অফ আ সাইড পেইনফুলি রাইজিং অ্যান্ড ফলিং, মানে তার পেটের একটা সাইড কি হচ্ছে, উঠছে আর নামছে, মানে আপ অ্যান্ড ডাউন করছে, রাইজিং অ্যান্ড ফলিং। হিজ মাউথ ওয়াজ ওয়াইড ওপেন অ্যান্ড আই কুড সি ফার ডাউন ইন্টু দ্য ক্যাভার্নস অফ পেল পিঙ্ক থ্রোট, এবং যেহেতু তার মুখটা হাঁ করে আছে, এই জন্য তার যে গুহা, ক্যাভার্ন মানে বুঝো তো, গুহা। আচ্ছা, আমরা দেখি একটু, এই যে দেখতে পাচ্ছ, এটাই একটু দেখো কেমন পিঙ্ক না একটু ভিতরটা। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই যেমন করে এইভাবে মনে করে হাতিটা পড়ে আছে বা এইভাবে পড়ে আছে। হ্যাঁ, তো এই যে এই পুরো তার যে ক্যাভার্ন গোয়ার মতো যে মুখটা, সেটা যেন কি হচ্ছে দেখা যাচ্ছে। হুম। এবং কি হচ্ছে, আই ওয়েটেড আ লং টাইম ফর হিম টু ডাই বাট হিজ ব্রিদিং ডিড নট উইকেন। হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করলাম যে মারা যাক তারপর যাব, কিন্তু তার ব্রিদিং চলতেছে তো চলতেছে, মানে যেন মানে এক জায়গায় যেন হ্যাং হয়ে গেছে, বুঝতে পারছি? হ্যাং হওয়া বুঝি না আমরা,
যে শ্বাস চলতেছে তো চলতেছেই, সে মরেও না বাঁচেও না, ব্যাপারটা এরকম, মরছেও না বাঁচতেছেও না, আর সম্ভব না। ফাইনালি আই ফায়ার্ড মাই টু রিমেনিং শটস ইনটু দ্য স্পট। তাহলে কতবার গুলি করা হলো বলো তো? টোটাল 5 বার। স্যার পাঁচবার। মোট 5 বার। হ্যাঁ, হোয়ার আই থট হিজ হার্ট মাস্ট বি, তার হার্ট যেখানে আছে বলে মনে করলাম সেইখানে আরো 2বার গুলি করলাম। দ্য থিক ব্লাড ওয়েলড আউট অফ হিম লাইক রেড ভেলভেট। হ্যাঁ, লাল মখমলের মতো রক্ত। ওয়েলড আউট মানে কি, যেমন হচ্ছে ওই যে মেশিনের থেকে বার হয়ে আসে না, গল গল করে বেরিয়ে আসা, বাংলা কথা, এরকম ঠিক, হ্যাঁ, গল গলিয়ে বেরিয়ে আসলো। বাট স্টিল হি ডিড নট ডাই, কিছু করার নেই, হ্যাং হয়ে গেছে পুরো আত্মাটা ওই জায়গায়, আর বের হচ্ছে না, মরতেছেও না। হিজ বডি ডিড নট ইভেন জার্ক হোয়েন দ্য শট হিট হিম, যখন আমি 3বার গুলি করলাম 2বার আলো, মানে সে নড়লো না চড়লো না, গুলি গেল, তা কী হয়েছে? হ্যাঁ, দ্য টর্চার ব্রিদিং কন্টিনিউড উইথাউট আ পজ, এবং তার ব্রিদিংটা আমাদের কাছে খুব টর্চারিং মনে হলো, মানে খুব কষ্টের মনে হলো। হি ওয়াজ ডাইং ভেরি স্লোলি বাট ইন গ্রেট অ্যাগনি, সে ধীরে ধীরে মরতেছে কিন্তু খুবই কষ্ট নিয়ে। বাট ইন সাম রিমোট ওয়ার্ল্ড রিমোট ফ্রম মি হোয়ার নট ইভেন আ বুলেট কুড ড্যামেজ হিম ফার্দার, মনে হলো হাতিটা এমন একটা জগতে চলে গেছে যেখানে আমার বুলেট আর তাকে একটুও ড্যামেজ করতে পারবে না। বলছে ইন সাম ওয়ার্ল্ড রিমোট ফ্রম মি, তাহলে হাতিটা এখন মরতে মরতে এমন একটা জায়গায় আটকে গেছে, যে এমন একটা জগৎ, যে জগতে আমার বুলেট গিয়ে তার কোনো ক্ষতি আর করতে পারবে না, যতই গুলি করা হোক সে ওইভাবেই ধীরে সুস্থে মরবে, একবারে মারা আমার পক্ষে আর সম্ভব না। আই ফেল্ট। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। হাতিটার মরতে এত সময় লাগলো কেন? বড় প্রাণী হওয়ার কারণে? সেটা তো আমি সাইন্টিফিক্যালি বলতে পারবো না তোমাকে প্রপারলি, সেটা তুমি ভাবতে পারো যে একটা বড় প্রাণী, তাই না, এটার জন্য হতে পারে, ঠিক আছে তো, কিন্তু সাইন্টিফিক যে ব্যাখ্যা সেটা আমি দিতে পারবো না। হুম, আপন না স্যার, এমনি স্যার। আপন ভাবতেছে, চিন্তায় পড়ে গেছে যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু চিন্তাটা কিসের জন্য? আহারে হাতিটা। হ্যাঁ, চিন্তা কিসের জন্য ক, এত চিন্তা দিয়ে কি হবে? স্যার হাতিটার যে দুঃখ দুর্দশা, এতে তো স্যার চিন্তা হচ্ছেই। হচ্ছে না, যাক। হুম, তাহলে আই ফেল্ড দ্যাট আই হ্যাড গট টু পুট অ্যান এন্ড টু দ্যাট ড্রেডফুল নয়েজ, কিন্তু স্যার আমাকে তো স্ক্রিন শেয়ার ভাবতে হলো যে করুন না, স্যার। এইভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না হাতিটাকে, নাকি এটা আসলে বন্ধ স্যার করা উচিত। হ্যাঁ বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার ঠিক আছে তো স্যার? যাচ্ছে একটু স্যার। দেখো তো। স্যার ঠিক স্যার আছে তো? 5টা গুলি করার পরে স্যার ঠিক এখন আছে, স্যার রাইটারই ঠিক মনে আছে। হয়। আচ্ছা, হ্যাঁ, হয়তো নেটের জন্য কারো একটু দেরি হচ্ছে এটা চালু করতে। ইট সিম ড্রেডফুল টু সি দ্য গ্রেট বিস্ট, হ্যাঁ, লাইং দেয়ার, হ্যাঁ, এইভাবে একটা অবশ্য শুয়ে আছে এবং মরে যাচ্ছে, কিন্তু দেখো পাওয়ারলেস টু মুভ অ্যান্ড ইয়েট পাওয়ারলেস টু ডাই, মানে সে নিজে মরতেও পারছে না, এমন একটা অবস্থা যে হাতিটা যেটা মারা যাবে সেটা তো তার হাতে নেই, যে নড়তেও পারছে না, মরতেও পারছে না। নট ইভেন টু বি এবল টু ফিনিশ হিম, এবং নিজেকে ফিনিশ করার মতো সক্ষমতাও আমার নয়, তারও নেই। সুতরাং আই সেন্ড ব্যাক ফর মাই স্মল রাইফেল, তারপর আমি আমার সেই রাইফেলটা চাইলাম, অ্যান্ড পোর্ড শট আফটার শট ইনটু হিজ হার্ট অ্যান্ড ডাউন হিজ থ্রট, তারপর একটার পর একটা গুলি করলাম, যাতে খুব তাড়াতাড়ি মারা যায়। দে সিম টু মেক নো ইমপ্রেশন, কিন্তু কিচ্ছু মনে হলো না, কারণ কি, তার শরীরের যে মাংসল অবস্থা সেটা দিয়ে তার শরীরে গুলি লাগলেও কিছু মনে করতেছে না আর কি। দ্য টর্চার গ্রাস কন্টিনিউড অ্যাজ স্টিডিলি অ্যাজ দ্য টিকিং অফ আ ক্লক, অতএব একটা ঘড়ির কাঁটার মতো কি হচ্ছে, তার ওই গাস্পিং চলতেই থাকলো একটা নির্দিষ্ট রিদমিক তালে তালে আর কি, টিক 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 করে, আমার কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমি আর সহ্য করতে না পেরে চলে আসলাম। ইন দ্য এন্ড আই কুড নট স্ট্যান্ড ইট অ্যানি লঙ্গার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। আই হার্ড লেটার দ্যাট ইট টুক হিম হাফ অ্যান আওয়ার টু ডাই, খেয়াল করো কতটুকু সময় লাগছিল, হাফ অ্যান আওয়ার। আধা ঘন্টা। Half an hour. Barmans were bringing dash and baskets even before I left, and I was told that they had stripped his body almost to the bones by the afternoon. মানে কি, মোটামুটি বিকাল পর্যন্ত তার হাড় পর্যন্ত চেঁচে মাংস নিয়ে তুলে নিয়ে আসছে, ঠিক আছে তো। স্ট্রিপ মানে কি, ছুঁড়ে নেওয়া, মানে মাংস টাংস চেঁচে নেওয়া, তুলে নেওয়া, দিয়ে পুরো হাড় পর্যন্ত, তাই বলছে টু দ্য বোনস বাই দ্য আফটারনুন, বিকাল পর্যন্ত। আফটারওয়ার্ড অফকোর্স দেয়ার ওয়ার এনলেস ডিসকাশন অ্যাবাউট দ্য শুটিং অফ দ্য এলিফেন্ট, এলিফেন্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে, কেন মারলো, কী কারণ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দ্য অনার ওয়াজ ফিউরিয়াস বাট হি ওয়াজ অনলি অ্যান ইন্ডিয়ান, সে তো ছিল একজন ইন্ডিয়ান, তার কিছু করার আছে, একজন ব্রিটিশ মারছে, অ্যান্ড কুড ডু নাথিং। বিসাইড লিগালি আই হ্যাড ডান দ্য রাইট থিং, ফর আ ম্যাড এলিফেন্ট হ্যাড টু বি কিল লাইক আ ম্যাড ডগ। সুতরাং
একদিকে আমি লিগাল ছিলাম এ কারণেই যে একটা ম্যাড হাতিকে মারতে হবে, তাই না, একটা ম্যাড ডগের মতো। অতএব ইফ ইটস অনার ফেলস টু কন্ট্রোল ইট, আসলে এরকম পৌরসভায় যে কার্তিক মাস আসবে যখন কি করবে, চলতেছে পৌরসভা থেকে কুকুর হত্যা করা হলো না, বিশেষ করে হ্যাঁ স্যার। রাস্তায় রাস্তায় কুকুরগুলোকে কি করা হলো, ইনজেকশন দিয়ে বা ইয়া দিয়ে ধরে নিয়ে জি এসে স্যার। পৌরসভার কিন্তু মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, আর যাদের হয়তো দেখা যাচ্ছে আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে যাদের পোষা কুকুর এই কয়দিনের জন্য অন্তত ঘরে রাখতে। অ্যামং দ্য ইউরোপিয়ানস অপিনিয়ন ওয়াজ ডিভাইডেড, তাদের মধ্যেও মতামতের ভিন্নতা ছিল। কেমন? দ্য ওল্ডার ম্যান সেইড আই ওয়াজ রাইট, চিন্তা করো যে ওল্ডার ম্যানরা বলতেছে আমি ছিলাম ঠিক, আমি ঠিক কাজটা করেছি, কিন্তু দ্য ইয়াঙ্গার ম্যান সেইড ইট ওয়াজ আ ড্যাম শেম টু শুট অ্যান এলিফ্যান্ট ফর কিলিং আ কুলি। চিন্তা করো তো, তাহলে কি হাতির চেয়ে তারা কার মূল্য বেশি দিল? বলি কুলি। কুলি। কুটি। হ্যাঁ হ্যাঁ, হাতির মূল্যটাই বেশি দিল। হ্যাঁ, যে ইট ওয়াজ আ ড্যাম শেম টু শুট অ্যান এলিফ্যান্ট ফর কিলিং আ কুলি, যে একটা সামান্য কুলিকে মেরেছে বলে এত বড় একটা হাতিকে হত্যা করতে হবে, এটা ঠিক হয়নি। তাহলে এরা কি ইম্পেরিয়ালিস্টিক মাইন্ডের দিক থেকে এরা বেশি আরো হিংস্র না ইয়াঙ্গাররা? তাহলে এরা জি বলছে স্যার। জি স্যার। বলছে বিকজ দেখেন খেয়াল করো, বিকজ অ্যান এলিফ্যান্ট ওয়াজ ওর্থ মোর দ্যান অ্যানি ড্যাম করিঙ্গি কুলি, এরকম করিঙ্গি কুলির চেয়ে একটা হাতির মূল্য অনেক বেশি। চিন্তা ভাবনাটা খেয়াল করো। স্যার কুলি মানে কি? এটা একটা বংশীয় বা হচ্ছে গোষ্ঠীয় নাম। দেখো কুলি তো বুঝো, কুলি বুঝো না, স্যার দিনমজুর। জি স্যার। জি স্যার। মালবাহী বা হচ্ছে যে হাতিতে করে মাল বহন করে, যে দেখো হুম, বলছে কি কোরিঙ্গি মিন্স সাউথ ইন্ডিয়ান পিপল মেইনলি দ্য তেলেগু হু মাইগ্রেটেড টু বার্মা আন্ডার দ্য ব্রিটিশ এম্পায়ার, এটা কুলিঙ্গি, তাই তো। ইন শুটিং অ্যান এলিফেন্ট দ্য টার্ম কোরিঙ্গি কুলি রেফার্স টু দ্য আনস্কিল্ড ওয়ার্কার ইন বার্মা, অদক্ষ হাতি নিয়ে হয়তো মালামাল বহন টন আচ্ছা করে, আচ্ছা। একে বোঝাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, একটা গোষ্ঠী বোঝাতে। অ্যান্ড আফটারওয়ার্ডস আই ওয়াজ ভেরি গ্ল্যাড দ্যাট, তো যাই হোক মতামত যার দিকে যায় থাকে থাকো, অন্তত আমি একটা বিষয়ে খুশি ছিলাম যে দ্য কুলি হ্যাড বিন কিল্ড। তাহলে হাতিটার হত্যা এবং কুলি হত্যা মিলে আমি একটু বেঁচেছি, তার কারণ কি, ইট পুট মি লিগালি ইন দ্য রাইট, অন্তত আমি একদিকে লিগাল ছিলাম, অ্যান্ড ইট গেভ মি আ সাফিসিয়েন্ট প্রিটেক্সট ফর শুটিং দ্য এলিফ্যান্ট, অজুহাত, অন্তত একটা অজুহাত তো পেয়েছিলাম যে হাতিটা মারার পিছনে একটা কারণ ছিল, কারণ সে একজন মানুষকে মারছে, তাহলে মানুষটা মেরে তার উপকারী হয়েছে নাকি, এই জন্য সে বেশি গ্ল্যাড ছিল। চিন্তা ভাবনাগুলো একটু খেয়াল করবো। আই অফেন ওয়ান্ডার্ড হোয়েদার এনি অফ দ্য আদার গ্রাস্ট, কিন্তু কেউ কি আসলে বুঝতে পেরেছে, আমি এটা ভাবছিলাম যে কেউ কি আসলে বুঝতে পেরেছে যে দ্যাট আই হ্যাড ডান ইট সোলিলি টু অ্যাভয়েড লুকিং আ ফুল, আসলে আমি করিঙ্গি কুলি মারছে বলে মারছি তাও না, হাতি পাগল ছিল বলে তাও না, আসলে আমি মারছি কিসের জন্য, যে আমাকে যেন বোকার মতো নিজের মারা না সম্মান হয়, বাঁচাতে। এতগুলো মানুষের সামনে কেউ যেন সম্মান যেন আমাকে দেওয়া হয়। ঠাট্টা না করে নাকি, এর জন্য জি আমি জি। মেরে হাতিটাকে হত্যা করেছি। তাহলে এটাই ছিল তার মেইন কারণ। তাহলে হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন অফ কিলিং দ্য এলিফ্যান্ট অন দ্য, মান তাকে সম্মান নিয়ে যাতে নিজের, হ্যাঁ তাকে ঠাট্টা না হ্যাঁ, জাস্ট তাকে টু নিজে নিয়ে অ্যাভয়েড লুকিং বিদ্রুপ আ না ফুল। করা। তাহলে এই হলো, স্যার নিজের যে সাহেবী ভাব ওইটা দেখাইতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তার চরিত্র, তার কথাবার্তা, তার আচরণ দিয়ে আমরা বুঝতে পারলাম যে আসলে হি রিপ্রেজেন্টেড, হ্যাঁ, দ্য ব্রিটিশ এম্পায়ারিস্টিক পিপল, হ্যাঁ, ইম্পেরিয়ালিস্টিক পিপল। তাহলে এইখানে সেই এম্পায়ারের লোকজনকে তুলে ধরেছে, ইম্পেরিয়ালিজম। আচ্ছা, তো কি কারো যদি কোনো সমস্যা থাকে একটু বলো। স্যার স্যার তাহলে এই যে গল্পের মানে তাৎপর্যটা কি হলো স্যার? তুমি বলো তো কি বুঝলা, আমি তো তোমার কাছ থেকে শুনি, আমি তো এতক্ষণ তাৎপর্য টাৎপর্য সব একবারে বললাম, তুমি কি বুঝলে এবার শুনি, বলো। স্যার আমি খুব ভালোভাবে বুঝি নাই, এই জন্য জিজ্ঞেস করছি। ভালো মতো বোঝোনি, এত বার করে এত করে ডিপলি আলোচনা করলাম, তার বলে ভালো বোঝোনি, তুমি যা বোঝো আমাকে তাই স্যার বলো, তুমি কি বোঝো। গল্পটার মিনিং ভালো বুঝছি, কিন্তু স্যার মানে এটা দ্বারা কি অর্থ বোঝাতে চাইলো, মানে মান সম্মানটা কি এখানে স্যার অর্থ? কে বলতে পারবে, স্যার কে আমি কে বলতে, বলি হ্যাঁ বলো। হুম, স্যার, কারণ সে কাপুরুষ হতে চায় নাই, তার ভান করতে হয়েছে যে সে অ্যাকচুয়ালি সাহসী, আর তাদের উপরে থাকতে হবে যেন তারা এই ইম্পেরিয়ালিজম যাতে টিকিয়ে রাখতে পারে। হুম, এই কথাটা তো রাইটার প্রথমেই বলে দিয়েছে, বলেছিল না, এই কথাটা তো রাইটার জি প্রথমেই স্যার। বলে দিয়েছে, এই স্টোরিটা আমাকে, হ্যাঁ, কি উদ্দেশ্য দিয়েছিল যে স্যার একটা ঘটনা, রিয়েল এস্টেটের যারা আছে ওদের প্রতি তো অনেক অত্যাচার নির্যাতন হ্যাঁ এই করতেছে। যে এখানে তো বলে দিয়েছে যে, ওইটার বিরুদ্ধে রাইটার মনে মনে একটা ভাবছে যে ওদেরকে এত অত্যাচার করা ঠিক হবে না, ওটা তো এই আছে কিন্তু কিন্তু তাদের পুরো যে রাইটিং এর, প্রেক্ষা। হ্যাঁ এখানে একটু দাঁড়াও, পুরো রাইটিং এর কথা তো এই জায়গাতেই আছে, এটা তো আমি বারবার বলছি, এইখানে একটু খেয়াল করো, এইটুকু খেয়াল করো।
এই জায়গাটা পড়ো সবাই, এখানেই তো মূল কথাটা বলা আছে, এইটুকু পড়ো, সবাই পড়ো। হ্যাঁ স্যার, এখানে ক্লিয়ার আছে। এটা তো কথাটা বলে দিয়েছে, এক কথা তার থিমটা তো বলে দিয়েছে এখানে, হ্যাঁ, যে এই ঘটনা দিয়ে আমি যে ইনসাইটটা পেয়েছিলাম, গ্লিমসটা পেয়েছিলাম, কি সম্পর্কে, কি সম্পর্কে, হ্যাঁ, ইম্পেরিয়ালিজম। রিয়েল রিয়েল নেচার মোটিভ ইম্পেরিয়াল। ফর হুইচ ডেসপোটিক গভর্নমেন্ট অ্যাক্ট। এটা তো তার একটা এক্সাম্পল দিলেন এতক্ষণ ধরে, তাই না, যে আসলে ইম্পেরিয়ালিজম যেটা তার রিয়েল নেচারটা কি, এবং ইম্পেরিয়ালিজমের অধীনে যে সরকার কাজ করতেছে, এই সরকার এত টিরানাল কেন, টিরানিক কেন হচ্ছে, এবং তার যে ডেসপটিক হওয়ার উদ্দেশ্যটা কি, তার কাজটা কি, হ্যাঁ, কেন তারা এরকম অত্যাচারী হয়, তার একটা রিয়েল নেচার তুলে ধরতে এই গল্পটা বলা হয়েছে। বুঝনি নাকি এখনো বোঝনি বলো? এখন তুমি এই গল্পের জি অনেক স্যার। কিছুই আনতে পারবে, অনেক কিছুই বলতে পারবে, কিন্তু এই রাইটারের এই গল্পটা বলার পিছনে তো এই কথাটাই আছে, দ্য রিয়েল মোটিভ, তাই তো, যে তাদের মূল এখানে অত্যাচার করছে কেন, শাসন করছে কেন, এবং শাসন করার পিছনে এত ক্রুয়েল কেন, এই ক্রুয়েল এমনকি যদি হত্যা করতে হয় তো হত্যাও করতে হবে কেন, কারণটা কি, কারণটা হচ্ছে ওই যে ফেস বাঁচাতে হবে, তাই না, রিয়েল মোটিভটা কি, রিয়েল মোটিভ হচ্ছে কখনোই অন্যের কাছে ঠাট্টার পাত্র হওয়া যাবে না। যাবে না। হ্যাঁ, তাহলে ওই মোটিভটা হলো এই মোটিভ, এই কথাটা এখানে বলা হয়েছে। কই সাহেবদের কাজ করতে হবে কার মতো, এই যেখানে, হুম, সাহেবদের মতো। সাহেবদের মতো হতে হবে, তাই না, এখানে, এই যে এখানে, কারণ বলছে কি মাই হোল লাইফ, শুধু আমার নয়, এভরি হোয়াইট ম্যানস লাইফ ইন দ্য ইস্ট ওয়াজ লং স্ট্রাগল নট টু বি লাভড অ্যাট। এইটা তাহলে ওইটা, তাহলে ওই ওদের মোটিভটা কি, তাহলে ওই ব্রিটিশ গভর্নমেন্টের মোটিভটা কি, মোটিভটাই হলো নিজেদেরকে সাহেবী ভাব টিকিয়ে রাখা, এবং নেটিভদের দ্বারা কোনোভাবেই ঠাট্টার পাত্র হওয়া যায়, যদি কাউকে হত্যা করতে হয় যাবে না। তো হত্যা করতে আমি রাজি আছি, ঠিক আছে, এইটা। এবং রাইটার একই কথা তিনি বারবার বলেছেন, এবং শেষ পর্যন্ত সেই কথাটুকুও বললেন, যে আসলেই আমি যে সত্যিকার অর্থে হাতিটাকে কেন মেরেছিলাম সেটা কি আসলে কেউ ধরতে পেরেছে, দেখো, হোয়েদার অ্যানি অফ দ্য আদার গ্রাস্প মানে কি ধরতে পারা, বুঝতে পারা, এটা কেউ ধরতে পেরেছে কিনা, যে আমি আসলে হাতিটাকে মেরেছিলাম, হাতিটা পাগল হয়ে গিয়েছিল বলেও না, বা একজন কুলিকে হত্যা করেছিল বলেও না, রাদার জাস্ট টু অ্যাভয়েড লুকিং আ ফুল। এই হলো গল্পের মেইন মোটিভ বা থিম। স্যার, হ্যাঁ, স্যার একটা একটা প্রশ্ন ছিল। আহ, এখানের মধ্যে কি কবি মানে বুঝাতে চাচ্ছে যে মানুষ মানে মানুষের স্বার্থপরতাকে, যে মানে এখানে যে কবি হাতিটাকে মারছে এখানে তো কবির স্বার্থ ছিল, হুম, ঠিক অবশ্যই আছে ছিল, না? আর হ্যাঁ। আর এখানের মধ্যে লোকেরাও কবিকে দাম দিচ্ছিল হাতিকে মারার জন্য, তাতেও তাদের স্বার্থ ছিল, মানে স্বার্থপরতাকে বোঝানো হচ্ছে এখানে। সেটা তো অবশ্যই, স্বার্থ তো আছে, তাই এই প্রধান স্বার্থটা কি, পুরোটাই তো স্বার্থ, তাই না, তার প্রধান স্বার্থটা কি, অন্যের কাছে ছোট না হওয়া। ছোট না হওয়া, বোকা না হওয়া, এটাই তো, হ্যাঁ, পুরোটাই তো তাকে ভাবতে হচ্ছে, তাই না, হ্যাঁ, জি। স্বার্থ তো আছেই, হ্যাঁ, তার মেইন স্বার্থটা কি, মেইন কথাটা কি সেটা বারবার বলেছে, হ্যাঁ, বললাম না, তুমি এখন এখানে সব এই এখান কথা থেকে সমাধানের দিকে এই কথাটা চিন্তা করলে, তুমি এই গল্পটাকে চিন্তা করলে অনেক কিছু বার করতে পারবা, কিন্তু মেইন মোটিভটা কি, এই গল্পের থিমটা কি, সেই জায়গায় তোমাকে ঘোরাফেরা করতে হবে, ঠিক আছে তো, হ্যাঁ, জি স্যার। তুমি যখন কোশ্চেন আনসারে যাবা তখন তোমার এই যে এখানে যে রিয়েল নেচার অফ ইম্পেরিয়ালিজম, বা হাউ ডিড জর্জ অরওয়েল প্রেজেন্ট ইম্পেরিয়ালিজম, কীভাবে প্রেজেন্ট করেছে, তাই না, বা তার হোয়াট হিজ আউটলুক টুয়ার্ডস দ্য নেটিভস, অথবা হোয়াট ওয়াজ দ্য রিয়েল মোটিভ অফ কিলিং দ্য এলিফ্যান্ট, এই জাতীয় কোশ্চেনগুলো আসবে, তার মানে তুমি এগুলোকে কীভাবে ফোকাস করতে পারছো, জেনারেল আলোচনা করলে হবে না, তোমাকে কিন্তু ফোকাস থাকতে হবে স্টোরির মেইন থিমটার দিকে, বুঝতে পারছো, এবং তিন জি স্যার। চারটা কোটেড লাইন আছে, যে লাইনগুলো তোমাকে বারবার উল্লেখ করতে হবে, বিশেষ করে দেখি এই লাইনটা, তারপরে যে আমাদের লং স্ট্রাগল হলো কি, অন্যের কাছে হাসির পাত্র না হওয়া, তারপরে হচ্ছে ডেসপোটিক গভর্নমেন্টের মোটিভটা কি, সেই বিষয়গুলোর সাথে মিলিয়ে তোমাকে বিষয়টা দেখাতে হবে। তারপরে তো সাহেবের মতো আচরণ করতে হ্যাঁ, হবে। সাহেবদেরকে সাহেবের মতো আচরণ করতে হবে, এই যে কথাগুলো, এই কথাগুলোকে প্রমাণ করার জন্য মেনলি তিনি এইগুলো দেখিয়েছেন, ঠিক আছে, আচ্ছা,
স্যার হ্যাঁ বলো। এইখানে হচ্ছে রাইটার এই যে এলিফ্যান্টটাকে শুট করার পর উনি কি নিজে থেকে জব থেকে রিজাইন করে নাকি ওনাকে ফায়ার করা হয়? আমি তো ওই জন্য তোমাদেরকে একটু পড়তে বলেছিলাম, যে একটু তার জি স্যার, পড়েছো তুমি? পড়তে বলছে। আমাদের হচ্ছে কলেজের টিচার বলছিল ওনাকে ফায়ার করা হয়। হুম। তো এইখানে একটু কনফিউশন আছে, হুম। সেই জন্য জিজ্ঞেস করলাম। সে তাকে কি করা হয়েছিল বলো তো? তার রিয়েল তোমরা কি বুঝলা, কি পেয়েছিলা বলো? নিজে থেকেই চাকরি ছেড়ে নিজে দেয়। থেকে চাকরি ছেড়ে দেয় জি স্যার। স্যার, হ্যাঁ, এটাই তো মেন্টাল পেয়েছি যে অ্যাগনি। নিজে থেকেই রিজাইন করে। হুম হুম। যে মেন্টাল অ্যাগনি, সে তো তার অবস্থান থেকে নিজেই প্রকাশ করেছে, তাই না? এখানে, এবং সে কথাটা সে জি স্যার। এখানেও কি একটা ইঙ্গিত দিয়েছে না? এই এই গল্পে নাই ওই কথাটা? জি স্যার, প্রথম দিকে আছে। জি হ্যাঁ, স্যার। যে যত তাড়াতাড়ি আমি এই চাকরিটা থেকে ছাড়ি আমার ততই ভালো, এটা বলা হয়েছে না এখানে? জি স্যার, জি বাট স্যার। কলেজে স্যার ওইটাই বলিস আমাদের। হুম। কোথায় 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 কোথায়? একদম প্রথম প্যারাতে যাচ্ছে। হ্যাঁ, এটা তো এই যে এখানে, হ্যাঁ, যে আই হ্যাড অলরেডি মেড আপ মাই মাইন্ড। দেখো, আমি কিন্তু অলরেডি মন স্থির করে ফেলেছি, ঠিক আছে তো? কারণ কি, অল দিস ওয়াজ পারপ্লেক্সিং অ্যান্ড আপসেটিং, দ্যাট ইম্পেরিয়াল ওয়াজ অ্যান ইভিল থিং। ইম্পেরিয়ালিজম হচ্ছে একটা বাজে জিনিস। অ্যান্ড দ্য সুনার আই চাক আপ মাই জব, যত তাড়াতাড়ি আমি চাকরি থেকে রিজাইন করি অ্যান্ড গট আউট অফ ইট, এবং এর থেকে বেরিয়ে যাই, ততই কি দ্য বেটার, ততই আমার জন্য ভালো। কারণ কি, আমি একটা অবস্থানে আটকে গিয়েছিলাম। কোন দিক থেকে? একদিকে বার্মিজদের পক্ষ নিচ্ছি, আরেকবার হচ্ছে ব্রিটিশদের পক্ষ ব্রিটিশ। নিচ্ছি। এই দুই জায়গাতেই জি। আমি একবার ব্রিটিশদেরকেও দেখতেছি, ওরাও ঠিক, কারণ বার্মিজরা জম্বের খারাপ বলছে না, ওর্স্ট অফ অল, জি বিশেষ স্যার। করে জি স্যার। হ্যাঁ, এই অবস্থা থেকে আমি আর থাকতে পারছি না, মোটামুটি আমি মেন্টালি খুবই খারাপ অবস্থা আমার। আর এখানে যেটা বর্ণনা করা হলো, হ্যাঁ, যে টোটালি কি মানে ইনটলারেবল, এক ধরনের সেন্স অফ গিল্ট আমার কাছে কাজ করতো, এইটা। তো সে তো চলে গেছিল, অসুস্থ হয়ে গেছিল, অসুস্থ হওয়ার পর সে ব্রিটিশে চলে গেল, কিন্তু সে আর কি ফিরলো না, তাই না? সে ফিরতে জি চেয়েছিল, স্যার। জি কিন্তু সে স্যার। আর পরবর্তী ফিরল না, যে চাকরি ছেড়ে দিল, ওর দরকার নেই আমার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এর সাথে রিলেটেড ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো আমি দিয়ে দিব। আর এদিকে, আচ্ছা, তোমাদের অবস্থানটা কি বলো তো? এই যে চারটা অপশন, রিপোর্ট রাইটিং পর্যন্ত সবার কি কাজগুলো করা হয়েছে? জি স্যার। জি স্যার। সবাইকে দিয়েছো কিনা? আমি কিন্তু না স্যার। সবাই দাওনি কেন? স্যার আজকের মধ্যে স্যার দিয়ে দেবো স্যার, আজকে কেন বললাম। বাকিগুলো আগে কিছুক্ষণ পর দিব। প্যারাগ্রাফেরটা দেওয়া হয়নি, ওটা কালকের ভিতর দিয়ে দিব না, স্যার। ওটা তোমাদের ব্যাচ না, আমি এই ব্যাচের হিসেবে বলছি। হ্যাঁ, তোমাদের ব্যাচের সাথে আমি আগামীকাল কথা বলবো এই বিষয়টা। হ্যাঁ, প্যারাগ্রাফের কোশ্চেনগুলো আমি দিয়ে দিব অলরেডি, আমার মনেই নাই, হয়তো আজকে আমি দিয়ে দিবনি, সমস্যা নেই। তোমরা ওটা, তোমাদের ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলস দেওয়া হয়েছে, তাই না, দ্বিতীয় ব্যাচে? হ্যাঁ। আচ্ছা। জি তো স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো জি স্যার। এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। তো তোমাদের কাজ হবে পুরো স্টোরিটাকে আবার একটু রিভাইজ করা, টেক্সটটা ভালো করে পড়া বারবার, এবং যে যে লাইনগুলোর কথা বলেছি এই লাইনগুলো তখন মুখস্থ করে ফেলবে সবাই। ব্রড কোশ্চেন দেওয়ার আগে মুখস্থ করে ওকে ফেলবা, স্যার। যাতে ওই কোটেশনগুলো আমি যখন অ্যাড করবো তোমরা যেন সহজে এগুলো পড়তে পারো, ঠিক আছে? হুম। ওকে স্যার। আচ্ছা, তো নেক্সট দিনে আমরা নেক্সট যে ইয়াটা আছে সেটা নিয়ে, মানে নেক্সট একটা আচ্ছা, এটা তো আবার ওটা দেই নাই, এটা তো সেকেন্ড ইয়ারের। এরপর একটা ফিকশন বলো, একটা ফিকশন, একটা নন ফিকশন বলে আমরা একটা ফিকশনে যাব। দ্য গিফট অফ দ্য মেজাই স্যার করা হয়েছে? এরাবি অথবা গিফট অফ দ্য মেজাই। আচ্ছা, না স্যার। সিরিয়ালি বলো। না স্যার। সিরিয়ালি কি কি আছে বলো তো? লাঞ্ছনের পর আমি একটু দেখি। ও স্যার গিফট ইন্ডিয়া। অফ দ্য মেজাই। স্যার গিফট অফ দ্য মেজাই আছে। আচ্ছা, তাহলে গিফট অফ দ্য মেজাই পড়বো আগামীকাল আমরা, হ্যাঁ? ওকে স্যার। মোটামুটি দুই দিনে জি দুই দিনে স্যার। আমরা শেষ করতে পারবো। মোটামুটি এই 2 সপ্তাহে আমরা কমপক্ষে 4টা, হ্যাঁ, 2টা ফিকশন 2টা নন ফিকশন আমরা পড়ে শেষ করব। এবং রিভাইজ করো, আমি কোর্সের চাপটা এখন দিচ্ছি না, এগুলো শেষ হওয়ার পরে আমরা খুব চাপে আসবো আর কি, হ্যাঁ? তাহলে গিফট অফ দ্য মেজাই নেক্সট দিনে আলোচনা করব। এখন যদি কারো কোনো স্পেশাল কথাবার্তা থাকে তো বলো, নতুন করে আর শুরু করছি না কিছু, যেহেতু সময় শেষেরও দিকে। তাহলে এটা আমি দিলাম যে রিভাইজ, হ্যাঁ, রিভাইজ দ্য টেক্সট, পুরো টেক্সট কিন্তু। আর লাইভ পড়েছিলা তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। হুম। জি স্যার। লিভ অ্যান্ড
এগেইন উইথ, যদি সামারি বা প্যারাফ্রেজ থাকে সেগুলো সহ, হ্যাঁ। ওকে স্যার। সামারি। আচ্ছা আচ্ছা, তোমাদের কি অবস্থা বলো তো? এই যে হিস্ট্রি অফ দি ইমার্জেন্স অফ 6 চ্যাপ্টার কি শেষ হয়েছে গত সপ্তাহে? গত সপ্তাহে পর্যন্ত ছিল। আমি এটা এখন একটা জি স্যার। ক্লাস টেস্টের একটা ডেট দিয়ে দিব এটার। ওকে স্যার। তো এটা ক্লাস টেস্ট, হ্যাঁ। স্যার এক সপ্তাহ টাইম দিন স্যার হ্যাঁ, এক সপ্তাহ মাঝখানে। টাইম দিব, এক সপ্তাহ টাইম দিব। ফার্স্ট মানে কি হবে একটা, আচ্ছা আমি একটু মিউট এটা ইয়া করে দিই।